শিক্ষক যারা আছে তাদেরকে অনেক টাকা পয়সা দিত, অনেক টাকা পয়সা মানে অনেক টাকা পয়সা, মানে ইনক্রেডিবল। যে হচ্ছে এখন 20,000 টাকা পাইতেছে তাকে 2 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করতাম। আপনাকে অবশ্যই বিগ বাজেটে হচ্ছে কাজ পাইতে হবে। তা আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিল অবভিয়াসলি, কিন্তু এর মানে এই না যে আমাকে ইংলিশ শিখতে হবে। এই যে গুগল ভিও 3 মাস আগেও কিন্তু 4 মাস আগেও ছিল না, এখন হাজার হাজার মানুষ ভিডিও বানাচ্ছে, লাখ লাখ মানুষ ভিডিও বানাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কিন্তু নতুন না। আর্নিং শুরু করতে চাই, সেই ক্ষেত্রে এটা কি আদৌ সম্ভব যে কোনো কিছুটা শিখে? 2 দিনে সম্ভব এবং 2 ঘন্টাতে আসলে সম্ভব। এই যুগে এসে বাংলাদেশে ওভারঅল আমাদের যে স্টেরিওটাইপ অনেক চিন্তা ভাবনা রয়ে গেছে আর কি, বুঝছেন, যে এক হইতেছে আমি কাজ করব জব পাওয়ার জন্য এবং আমাকে কাজ শিখতে হবে আর্ন করার জন্য। একবার মনে হইতেছে যে আমি ভিডিও বানানোর সার্ভিস দিই, একবার মনে হচ্ছে ইবুক দেই, একবার মনে হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে যায়, আরেকবার মনে হচ্ছে আমি এজেন্সি খুলে বসি। এরকম লাফালাফি করা যাবে না, স্টিক থেকে তারপর আগে থাকে। Assalamu alaikum everyone, welcoming you all to the 21st episode of Interactive Adda from Interactive Cares. আমি সাদিয়া ইসলাম প্রমি আছি আপনাদের এই পর্বের হোস্ট হিসেবে। শুরুতেই বলি, ইন্টারঅ্যাক্টিভ আড্ডায় কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আড্ডা দিই। হতে পারে সেটা কোনো কন্টেম্পোরারি টপিকস, এআই, টেক রিলেটেড আরও অনেক ডিফারেন্ট ওয়ার্কস, হতে পারে আপনার ক্যারিয়ার নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বা এই স্টেজে আছেন আপনাদের লাইফে, যে আমরা এরপরে কি করব, আমি কি স্কিল শিখবো, স্কিল শিখে আমি কি আদৌ আর্নিং কবের মধ্যে শুরু করব, বা আমি কোন ক্যারিয়ার প্যাথটা চুজ করলে আমার জন্য বেস্ট হয়। আই হোপ এই পডকাস্টের থ্রুতে আপনি আপনাদের সব অ্যান্সার্স পেয়ে যাবেন। সো আজকের পডকাস্টে যাকে এনেছি আপনাদের সবার সামনে তাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই। তিনি বাংলাদেশের একজন অ্যামেজিং কন্টেন্ট ইনস্ট্রাক্টর এবং এর পাশাপাশি উনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং আমি বলবো আমার কথায় আমি বলেই দিই ইনফর্মালি, আই থিঙ্ক হি ইজ অ্যান অলরাউন্ডার। সো অলরাউন্ডার হিসেবে আমি ওনাকে পরিচয় দিতে চাই। প্লিজ উইদাউট এনি ফার্দার এডু লেটস ওয়েলকাম সাব্বির আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম আপু, আশা করি চমৎকার ভালো আছেন। জি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এত অ্যাডজেক্টিভ ইউজ করে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। অবশ্যই ভাইয়া, আমি যা অ্যাডজেক্টিভই বলি না কেন হয়তো বা সবই কম হয়ে যাবে, বিকজ থ্রু আউট ইউর লাইফ, আমি যদি শুরু থেকেই বলি যে আপনি ফার্স্টে মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন, তারপরে ক্যারিয়ার শুরু করেছেন মোশন গ্রাফিক্সে, তারপরে অ্যানিমেশন, তারপরে এআইতে, এই যে এত কাজ একসাথে করেন, এই ব্যালেন্সটা কিভাবে করেন এবং কিভাবে আপনি সেই ইন্সপিরেশনটা পেয়েছেন যে আমি একই সাথে সব কিছু করবো? আচ্ছা, ফার্স্ট অফ অল একই সাথে সব কিছু করাটা কিন্তু গুড থিং না, হ্যাঁ। এবং হ্যাঁ, মার্কেটিং থেকে মার্কেটিং সেক্টর থেকে অ্যানিমেশন থেকে এআই, এই যে জার্নিটা আছে, যে শুরুটা যদি বলি, আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট হলো, আমার কিন্তু সিজিপিএ খুব ভালো না, মানে লেস দেন হচ্ছে 2.79 নিয়ে আমি হচ্ছে গ্র্যাজুয়েশন করেছিলাম ব্যাক ইন 2012। তো এরপরে ফর্চুনেটলি আমার জব হয়ে যায় আর কি বিডি জবসে। তো বিডি জবসে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে ছিলাম। তো সেখানে 2 বছর থাকার সময়ই আসলে আমার কাছে মনে হয় যে না, আমার যে প্যাশন যেখানে ছিল সেখানে আমি ডাইভ ইন করবো, এবং সেটা ছিল হচ্ছে অ্যানিমেশন সেক্টর আর কি। তো ইভেন হচ্ছে বিডি জবসের যে জব হয়, ফাহিম মাসুর ভাই যখন আমাকে ইন্টারভিউ নেয় তখন জিজ্ঞাসা করেছিল যে ফিউচারে কী হইতে চাই। তখনও কিন্তু আমি বলেছিলাম যে আমি ডিরেক্টর হইতে চাই। ডিরেক্টর মিনস হচ্ছে কোম্পানির ডিরেক্টর না, মানে পর্দার পিছনে কাজ করতে চাই। তো এই ইচ্ছাটা আসলে এখন না, ক্লাস 9 থেকেই আর কি আমার ছিল যে আমি ডিরেকশন করব কিংবা ফিল্ম মেকিং করব কিংবা কন্টেন্ট বানাবো, যেটা আসলে হয়। তো ওই ইচ্ছাটা ছিল, তো ওখান থেকে আসলে ইচ্ছা। কিন্তু ফরচুনেটলি বলেন, অ্যাক্সিডেন্টলি বলেন, আমার জবটা বিডি জবসের মতো প্রতিষ্ঠানে হয়, এবং ডেস্ক জব যেটা ছিল, যেটা অনেকেরই হয়তো বা স্বপ্ন থাকে, তো ওইটা হওয়াতে আমি এক্সপ্লোর করার সুযোগ পেয়েছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার অলওয়েজ ইন্টেনশন ছিল যে আমার যেখানে লক্ষ্য আছে সামহাও ওখানে আমাকে ডাইভ ইন করতে হবে। তো একটা কথা আছে না, যে আপনি মন থেকে কিছু যদি চান সামহাও ওইটা নিয়ে আসবেন। ধরেন আপনি হচ্ছে গরুর রচনা শিখে গেছেন, হ্যাঁ, এখন আপনার আসছে বাংলাদেশের কৃষি কিংবা এরকম কোনো কিছু, আপনি কিন্তু টান দিয়ে ওটা গরুর রচনা নিয়ে যাবেন, কারণ আপনি গরুর রচনা শিখে গেছেন, ওটাই আপনি পারেন। তা আমার ক্ষেত্রেও না জিনিসটা এরকম হয়েছে যে যখন আমার ক্যারিয়ার শুরু হয় ডিজিটাল মার্কেটিং দিয়ে, তো আমি ভাবি যে ওখানে তো কন্টেন্টের কাজ আছে, কন্টেন্ট লাগবে। তো আস্তে আস্তে ভিডিও কন্টেন্টের সুযোগ আসে, এবং বিডি জবসের অন্যান্য যে কনসার্ন আছে, বিডি জবসের তো বেশ কিছু কনসার্ন আছে, একটা ছিল স্বস্তি। তো স্বস্তির জন্য একদিন আমাদের রিকোয়ারমেন্ট মুকসিদ ভাই আসেন, এক লোক পাঠিয়ে বলেন যে এখানে কেউ ভিডিও বানাইতে পারে কিনা।
হ্যাঁ, তো এটা আমি 2013-র কথা বলছি আর কি। তো তখন আমি কিন্তু ভিডিও সেরকম বানাইতে পারি না, জাস্ট শেখা শুরু করেছি এবং আমার পিসিও ছিল না আসলে। তো আমি বলছি যে আমি পারি, সাহস করে বলছি এবং নেক্সট 4 দিন আমি কিন্তু ওনাদের অফিসে থেকে মানে কষ্ট পরিশ্রম করে টিউটোরিয়াল দেখে একটা ভিডিও বানায় দিই এবং ওইটা ইন্ডিয়াতে ওনারা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে মুকসিদ ভাই উনিও কিন্তু হচ্ছে ডিরেক্টর একজন বিডি জবসেরই। তো উনি হচ্ছে আমাকে খুব সুন্দর একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি হচ্ছে দেয়। তো তখন আমি আসলে আমার ভিতরে এই কাজ করে মানে একটা উক্তি পড়েছিলাম যে আপনি যদি কোনো কিছুতে ভালো হন, শুধু ভালো হইলেই কিন্তু হবে না। আপনি যদি ওইটার থেকে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করে যদি ক্লায়েন্ট থেকে টাকা পান এবং কিংবা ক্যাশ চেক পান এবং ওই চেক যদি বাউন্স না করে, বাউন্স না করার পরে যদি আপনি ওইটা ক্যাশ করে ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার ওই স্কিলটা ডেভেলপ হয়েছে। মানে ইংলিশে যে আমরা একটা লাইন বলেছি, ইফ ইউ আর গুড এট সামথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি। ডোন্ট ডু ইট ফর ফ্রি কিংবা হচ্ছে যদি ক্যাশ করতে না পারেন ওই স্কিলের কিন্তু কোনো দাম নাই। তো এক্স্যাক্টলি। তখন আমি ফর দ্য ফার্স্ট টাইম রিয়ালাইজ করলাম যে না আচ্ছা ঠিক আছে আমার তো প্রফেশন ডিজিটাল মার্কেটার, তার মানে আমি কন্টেন্ট ক্রিয়েট করেও মানে কন্টেন্ট ক্রিয়েশন তখন কিন্তু ওয়ার্ডটা ছিল না, মানে ভিডিও প্রোডাকশন করেও আর্ন করতে পারবো। তো আস্তে আস্তে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে নেক্সট জব যতই আসুক না কেন আমি ওই গরুর রচনার মতো করে আস্তে আস্তে হচ্ছে ভিডিও প্রোডাকশনের দিকে যাব। তো যখন হচ্ছে রিফ সিস্টেমসে আমি জয়েন করি একটা মাল্টিনেশনাল কোম্পানি, ওখানে হচ্ছে আমার জব পজিশন ছিল এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট এরকম। তো ওখানে যেও আমি দেখলাম যে ওনারা অনেক হচ্ছে ইয়েতে যায়, ইভেন্টে যায় ওয়ার্ল্ড ওয়াইড, বার্সেলোনাতে যাচ্ছে, ইউকেতে যাচ্ছে। তো আমি ভাবলাম যে ভাই আপনাদের যে স্টল আছে ওই স্টলে কী চলে? তো বললো যে স্টলে তো আসলে কিছু চলে না, আর টিভি থাকে এরকম। আমি বলছি ভাই ওখানে ভিডিও প্লে করতে পারেন চাইলে। বলছে কে বানাবে? আমি বলছি আমি বানিয়ে দিব। বলছে ঠিক আছে তুমি বানাই দিবা কিন্তু অফিসের টাইমে না। আমি বলছি ওকে ফাইন। এক্সট্রা। আমি কিন্তু বাসায় যেয়ে ধরেন আমার অফিস ছিল ৭টা পর্যন্ত। আমি ৯টা পর্যন্ত একটু ফ্রি হয়ে ৯টা থেকে ১টা ২টা রাত ১টা ২টা পর্যন্ত কাজ করে ভিডিও ওটার জন্য কিন্তু আমি কোনো টাকা পাচ্ছি না। তো আমি হচ্ছে ওটা প্রডিউস করে ওনাদেরকে দিতাম এবং আমার যে ওখানে প্রমোশন হয় ১ বছর পরে ওখানে পজিশনটা হয় কিন্তু সিনিয়র মোশন ডিজাইনার হিসাবে। আর আমি জয়েন করেছিলাম কিন্তু ওয়েব অ্যানালিটিক্স আর হচ্ছে এসইও এক্সপার্ট হিসাবে। আর এখন হচ্ছে মোশন মোশন ডিজাইন মানে মোশন ডিজাইন মানে অ্যানিমেটর আর কি পজিশনটা। তো ব্যাপারটা হচ্ছে কি ওই যেটা বললাম যে আমার আস্তে আস্তে কিন্তু এখানে ডাইভ ইন করতেছি। এট এ টাইম আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং টাইটেলটাও আছে, আবার হচ্ছে মোশন ডিজাইন কিংবা অ্যানিমেশনের টাইটেলটা আমি পেয়ে যাচ্ছি। এবং আমি করতাম কি ওই যে ভিডিওগুলো বানানো হয়তো রিফ সিস্টেমসের জন্য ওগুলা লিঙ্কডইন থেকে মানে জাস্ট পোস্ট করতাম এবং লিঙ্কডইন থেকে দেখে আমাকে হচ্ছে রাশেদ মুসলিম ভাই যিনি বাংলা লিঙ্ক ডিজিটালের হেড হিসেবে এখন হয়তো আছেন, উনি হচ্ছে নক করেন। ওনাদের তখন ঘুড়ি তারপরে চরকি এরকম কিছু স্টার্ট আপ ছিল। তো ওনারা বলে ওনাদের জন্য ভিডিও বানাই দিতে। তো আমি হচ্ছে ওনাদের জন্য ভিডিও বানাই দিই এবং মজার বিষয় হচ্ছে যে ভিডিও বানিয়ে দিই, টাকা পয়সা কি নিব না নিব আমি বলছি ভাই আপনার যা দেন তাই হচ্ছে হবে। তা আমি না টাকা পয়সা চাই নাই কখনো, হ্যাঁ। এবং আচ্ছা ভাইয়ের কেন ভাই, আমি যদি ডাইরেক্টলি বলি যে আমি অফিস থেকে বাসায় গেলাম, তারপরে ৭টার পরে ৯টা থেকে ১টা পর্যন্ত আমি কাজ করছি, এরপরে এক্সট্রা গুলো করছি, আমি কেন টাকা নিব না এত এখানে হার্ড ওয়ার্ক না করে? না এটা এমন না যে আমি এখানে কোনো মানে মানে গ্রেট হচ্ছে মাইন্ডসেট থেকে কিছু করছি। ব্যাপারটা হচ্ছে কি যে আপনি দেখেন ক্যারিয়ারের শুরুতে এবং যারা হচ্ছে নতুন ১-২ বছর থাকে তাদের কিন্তু কমিউনিকেশন অনেক গ্যাপ থাকে। হ্যাঁ, যে মন থেকে কিছু বলতে পারে না, ভিতরে থাকে। ভিতরে আমারও কিন্তু ইচ্ছা ছিল যে আচ্ছা ওই আগের মতো যদি আমার কিছু টাকা চলে আসতো, কেউ যদি ফাস্ট ট্র্যাকের ঘড়ি দিত, এরকম কিছু। কিন্তু আমরা বলতে পারি না। তো ওইটা না আস্তে আস্তে কেটে যায়। মানে এখন তো আমি টাকা ছাড়া কোথাও মুভও করি না টু বি অনেস্ট আরকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ওই সময় বলতে পারিনি। কিন্তু আমার ভিতরে যে ক্ষোভ ছিল তা না। এবং আমি কখনো বলিও না যে ভাই আমি আপনাদেরকে টাকা পাই নাই কিংবা কোনো কিছু। পরে ওই কাজগুলোই না আমাকে হচ্ছে নেক্সট হচ্ছে প্রজেক্টগুলো এনে দিতে সাহায্য করছে। যে আমি যখন ওখানে লিঙ্কডইন থেকে ওগুলো পোস্ট করছি, ইভেন রাশেদ মুসলিম ভাই আমাকে পরিচয় করে দিয়েছে এসএসএল কমার্সের সাথে। ওখান থেকে ডেস্কোর জন্য আমি হচ্ছে ১ম ভিডিও বানাই। আমি অফিসে আমার স্যালারি পেতাম হচ্ছে ৪৫,০০০ টাকা। আর ডেস্কোর জন্য আমি একটা ভিডিও বানাই দেই, মোশন গ্রাফিক্স ভিডিও, যেটা বানাইতে আমার ৪ দিনের মতো সময় লাগছিল, অফিস আওয়ারের পরে অবভিয়াসলি। এবং ওটার জন্য আমি টাকা পেয়ে হচ্ছে ৫০,০০০ টাকা। গ্রেট। এবং ওইটা পাওয়ার পরে আমি ডিসাইডেড যে না আমি নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে নিজের প্রতিষ্ঠান দিব, সবকিছু করবো, কিন্তু এখন থেকে শুরু করি। তো তখন আমি ফ্রিল্যান্সার হিসাবে ফাইবারেও হচ্ছে লেভেল 2 সেলার হয়ে গেছিলাম। এমন না যে অ্যানিমেশনের প্রজেক্টে কাজ করতেছি, আমি হচ্ছে ছোটোখাটো কাজ দিতাম, যেমন ফেসবুকের পিক্সেল বসায় দেওয়া। এবং তখন কিন্তু এগুলো নতুন ছিল ওয়ার্ল্ডের জন্য, তো ওখানে আসতো সব কিছু হতো। তো ব্যাপারটা হচ্ছে কি যে আপু ইটস দ্য জার্নি টুয়ার্ডস মাই গোল আসলে, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন সব কিছু করতে যাচ্ছি।
তো এখন এরপরে যখন পাঠাও থেকেও নক আসলো, উবার থেকেও নক আসছিল, পাঠাওতেও আমি জব একদম মানে বিজনেস দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে পাঠাওয়ার মতো একটা প্রতিষ্ঠান, তখন কিন্তু পাঠাও হয় নাই, মানে পাঠাও তখন হচ্ছে ইভেন রিফ সিস্টেম থেকে যখন আমি যাই তখন আমাদের অনেক সিনিয়র কলিগরা বলতেছে ভাই যাইতেছো স্যালারি ট্যালারি ঠিক মতো হয় কিনা দেখো, হ্যাঁ। পাঠাওয়ের নাম তো কেউ জানে না, এবং পাঠাও তখন একটু ভাঙ্গা চূড়া হচ্ছে অফিসের মধ্যে। তো ওইখানে যাই, এবং পাঠাওতে যাওয়ার পরেও আমি কিন্তু এখানে ডিজিটাল টিমটাকে 6-7 জনের মানে লিড দেওয়া শুরু করি। তো তখন আমার যে বস ছিলেন ওনাকে বললাম যে ভাই আপনাদের তো এখানেও ভিডিও দরকার, এত টাকার মার্কেটিং করতেছেন সব কিছু। তখন আমি ওনাদের জন্য 2টা ভিডিও বানাই দিই, সেইটাও কিন্তু অফিস আওয়ারের পরে, হ্যাঁ। কারণ ওদের কন্টেন্টে আমি জানি ওদের কন্টেন্ট টিম কেউ নাই, ওরকম ভিডিও বানাতে পারে না, কিছু পারে না, মানে টিম নেওয়া হয় না, এবং তখন কিন্তু এত চাহিদাও ছিল না। এখন কি হয়, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা হচ্ছে কন্টেন্ট টিম থাকে, ভিডিও প্রোডাকশন করে দিই সব কিছু। তো ওদের জন্য যে 2টা ভিডিও বানাই দিই ওগুলো হচ্ছে প্রায় 2-3 কোটি ভিউ হয়ে যায় অর্গ্যানিক্যালি, পেইড সব কিছু মিলিয়ে, এবং হিউজ পরিমাণে হচ্ছে ইনস্টল হয়, অ্যাপ ইনস্টল সব কিছু, মানে একটা রাইডার অ্যাপের জন্য আর এটা হচ্ছে ইউজার অ্যাপের জন্য। এবং তখন ব্যাপারটা হয়েছে কি যে পাঠাও তো নতুন, পাঠাওকে সবাই ভাবতো যে এটা একটা মানে বাটপারি প্রতিষ্ঠান, আমার যদি মানে আমি বাইকে কেন উঠবো অপরিচিত কারণ, আমাকে তো ছিনতাই করে নিয়ে যেতে পারে। তো তখন আর কি কন্টেন্টের খুব গুরুত্ব ছিল যে আপনি ইজি টু অ্যাক্সেসে একটা বাইক পাচ্ছেন, রাইড নিয়ে যেতে পারতেছেন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে। তো এটা সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য এরকম দরকার ছিল কন্টেন্টের। তো দেন ওই 2টা ভিডিও পাঠাওয়ার জন্য হচ্ছে ভালো কেপিআই নিয়ে আসে, তারপর ইউজার অ্যাকুইজিশন নিয়ে আসে, রাইডার অ্যাকুইজিশন নিয়ে আসে। এরপর না আমি যখন জব ছেড়ে নিজের অ্যানিমেশন স্টুডিও দেই, ওই 2টা ভিডিওই যখন দেখছে মানুষজন পাঠক সম্পর্কে জানে, এবং আমি বানাইছি ভিডিও আমাদের, আমি তখন প্রমোট করি যে মানে আমি বানাই দিব আপনাদের জন্য প্রতিষ্ঠানের ভিডিও। দেন নেক্সট 1 বছরের মধ্যে ব্যাক ইন 2017 লাস্ট থেকে 18 শেষ পর্যন্ত আমরা 300 ক্লায়েন্টের জন্য কাজ করে ফেলি, ঠিক আছে। 300 ক্লায়েন্টের ভিডিও, এবং প্রত্যেকে আমার এখনও মনে আছে 300 ক্লায়েন্টের জন্য আমরা, না সরি তখন 300 না, 100 ক্লায়েন্টের জন্য কাজ করি ওই বছর, এবং আমাদের প্রায় 1 কোটি টাকার মতো চলে আসে, হ্যাঁ। তো Wow. এবং ওই রেট দেখে পাঠওয়ের তৎকালীন যেই ইনভেস্টররা ছিল, ফরেন ইনভেস্টর, ওরাই হচ্ছে নিজেরাই আমাকে নক করে এবং ইনভেস্ট করে, হ্যাঁ, যে মানে আমাদের যে অ্যানিমেশন স্টুডিও আছে। তো ওইটা দিয়ে আর কি জার্নি শুরু আপু। আর এরপরের যে জার্নিটা এটা আসলে আরও লেন্দি করতে চাচ্ছি না, কারণ আরও আই বিলিভ আরও প্রশ্ন আছে। তো এরপরে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের তো জার্নিটা এখন আপনারাই দেখতেছেন যে এআই দিয়ে কন্টেন্ট ইজিলি প্রডিউস করা যাচ্ছে, পুরো টোটালি ডিসেন্ট্রালাইজ, যে আপনি চাচ্ছেন এখনই এই স্কিল গড়ে একটা ভিডিও প্রডিউস করে ফেলতে পারবেন নেক্সট 15 মিনিটসের মধ্যে। তো এটা আমাদের জন্য আর কি আরও হেল্পফুল হয়ে গেল। অফকোর্স ভাইয়া, থ্রু আউট দিস এন্টায়ার স্টোরি একটা জিনিস যদি, বিকজ যারা অডিয়েন্স রাইট নাও শুনছেন, যদি এখান থেকে একটা লেসনও আমাদের পিক করতে হয়, আই বিলিভ আই উড, সেটা হচ্ছে টেকিং অল অপরচুনিটিস দ্যাট ইউ হ্যাভ। এখন একটা জিনিস দেখেন যে আপনার যে প্যাশন ছিল যে আমি ভিডিও নিয়ে ওয়ার্ক করবো বা অ্যানিমেশন নিয়ে ওয়ার্ক করবো, হয়তো বা ছোটোবেলা থেকে আমাদের অনেক ধরনের ইচ্ছা থাকে, আপনি ট্রাই করেছেন নিজের ওয়ার্কে সেটা ইনকর্পোরেট করার, হলে হোক না হলে নাই, তাই না? সো এরকম আপনি প্রত্যেকটা অপরচুনিটি নিয়েছেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা কি আদৌ সেটা করি? আমরা অফিসে ঢুকি, মনে হয় আচ্ছা বস যদি আজকে একটু বেশি ওয়ার্ক দেয়, যদি বলে যে আচ্ছা ও তো অ্যাবসেন্ট আছে, ওর ওয়ার্কটা একটু দেখো তো তুমি করে ফেলো, না আমি এটা করবো না। কেন? বিকজ এটা তো আমার ওয়ার্কের মধ্যে নাই, আমার যে জব ডিসক্রিপশনের মধ্যে লেখা নাই, সো আমি এই জিনিসটা কেন করবো? বাট আপনি দেখেন আপনার নিজের ওয়ার্কের থেকে বাহিরেও এতগুলো ডিফারেন্ট ওয়ার্ক করে, হয়তো বা যেটা ইউনিভার্সিটিতেও শেখা হয়নি সেগুলো আমরা জব প্লেসে শিখে ফেলেছি। এই প্রসঙ্গে একটু হলেও আমি বলতে চাই ভাইয়া যে আপনি নিজেই শুরুতে খুবই হাম্বলভাবে, অনেক ডাউন টু আর্থ ভাবে, অনেকে কিন্তু অ্যাডমিটও করতে চায় না, নিজের সিজিপিও বলে ফেলেছেন, একদম মানে শিক্ষার সব কিছু জিনিস বলে তারপরে আপনি আপনার সব কিছু বলেছেন, উইচ আই থিঙ্ক অনেক বড় একটা ইন্সপায়ারিং একটা সাকসেস। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আপনি যেহেতু বললেন যে কাজের ব্যাপারটাতে, হ্যাঁ, আমি জানি এটা পজিটিভ নেগেটিভ কিনা, আমি কাজকে কখনো ভয় পাই নাই, হ্যাঁ। এবং আমি বলবো না যে এটা ভয় পাওয়া উচিত, কারণ মানুষের অবশ্যই মানে পার্সোনাল লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে চলা উচিত, না হলে হ্যাম্পার্ড হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে পাঠোয়ের জাস্ট একটা ছোটো ইনসিডেন্ট বলি। পাঠোয়ের তখন আমি যখন জয়েন করেছিলাম, পাঠোয়ের রাইড অ্যারাউন্ড প্রত্যেক দিন 1000-এর মতো রাইড হইতো, 900 থেকে 1000, যেটা তো এখন হচ্ছে অনেক বেশি। তো 2-3 মাসের মধ্যে টার্গেট চলে আসছে আমার সবারই তো ডিপার্টমেন্ট টার্গেট থাকে, আমাদেরও চলে আসছে যে নেক্সট এই যে বৃহস্পতিবারের মধ্যে 10,000 রাইড হইতে হবে।
তো আমার তখন চিকুনগুনিয়া কিন্তু ওই ডেঙ্গুর মতো আর কি অনেক সিভিয়ার ছিল সিভিয়ার। তখন। এবং আমি হচ্ছে ক্যাম্পেইন রান করে দিই, আমার আন্ডারে আর কি ডিজিটাল স্প্যান্ডগুলো হয়। তো আমি না আঙ্গুল নাড়াইতেও পারি না, আঙ্গুল মানে ভাঁজও করতে পারি না, হ্যাঁ, যে ভাঁজ করে যে করবো। তা আমি ইভেন ওই অবস্থাতে পাঠাওতে অফিসে যে কাজ করার জন্য বাইকে করেই যাচ্ছিলাম, পাঠাও রাইড নিয়ে, মাথা ঘুরে পড়ে যাই, হ্যাঁ, মানে বাইক থেকে পড়ে যাই, আর অফিসে পৌঁছাইতে পারি না, সবাই ধরাধরি করে হচ্ছে উঠাতে। আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা নেই। বাসায় এসে ওই দিন রাতে আমি কিন্তু ক্যাম্পেইন চালাই, দেন হচ্ছে 10,000 রাইড হয়, দেন মানে সবাই অফিসের মধ্যে সেলিব্রেশন করে, আমি কিন্তু হচ্ছে বাসা থেকে আর কি আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে দায়িত্ববোধ যখন আপনি নিবেন, ওইটা যখন আপনি করবেন, এটার এগেনস্টে আপনি ভাবতেছেন যে ভাই আপনার লাভ কি হয়েছে। হ্যাঁ, এক হচ্ছে আমি কি স্কিল ডেভেলপ করে ফেলছি, আমি বুঝতে পারছি যে একটা সার্টেন কেপিআই অ্যাচিভের জন্য যা কিছু হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে পাঠাও কিন্তু এখন আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ, পাঠাও কিন্তু আমাদেরকে দিয়ে যেমন ভিডিও যেরকম বানাইছে অ্যানিমেশন স্টুডিও থেকে, দেন ট্রেনিংও কিন্তু করাইছে, এবং আমার স্যালারি চাইতে অনেক বেশি টাকাই হচ্ছে দিছে। এবং আমার যত জায়গায় আমি কাজ করেছি, রিফ সিস্টেমসও আমাদেরকে দিয়ে আমাদের ক্লায়েন্ট পরবর্তীতে ভিডিও বানিয়েছে, বিডি জবসও আমাদের থেকে কাজ নিয়েছে, এবং সবার সাথে না আমার ভালো সম্পর্ক নেই। তো এখন একটা কথা প্রচলিত আছে, কিংবা হচ্ছে হয়তোবা এটা কথা সত্য, আমি জানি না এটা সত্য না মিথ্যা, যে মানে অফিস আওয়ারের বাইরে কাজ করা যাবে না, কিংবা তুমি তোমার অফিস তোমার ইয়ে এক না, হ্যাঁ, সব কিছু মেনটেন করে আলাদা রাখো। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই ওয়ার্ক লাইফ মানে ব্যালেন্স করা উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আসলে অফিসের জন্য কাজ করতেছেন না, আপনি কাজ করতেছেন নিজের জন্য। হ্যাঁ, এবং বাংলাদেশে হয়ে গেছে কি যে আমরা তো আসলে মানে গদবাঁধা একটা চাকরিতে ঢুকে যাই, তখন আমাদের কাছে প্রেশার ফিল হয়। তো যদি আমি নিজের পছন্দের এরিয়াতে কাজ করি, তখন কিন্তু সেটা আর কখনো কাজ মনে হবে না। এবং আপনি যত এখানে অ্যাক্সেলারেট করবেন ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ম্যানেজ করে, দেখবেন ওটা আপনাকে মাল্টিপ্লায়ার হয়ে আপনার কাছে ব্যাক আসতেছে। তো আমার কাছে মনে হয় আমি অনেক সময় নিয়ে নিছি, কিন্তু এটা মানে আই বিলিভ যে সবার জন্য ভালো অফকোর্স, হবে। কারণ কয়জনই আমরা এটা ভাবি যে আমি ওয়ার্ক করতেছি শুধুমাত্র নট ফর মাই অফিস বাট ফর মাই সেলফ, কারণ আমি নিজেকে গ্রো করছি। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে কি করি, নিজেকে গ্রো করার জন্যই তো সব কিছু করি, কিন্তু তখন আদৌ কি আমি এমন এফেক্টিভ কিছু শিখি যেটাতে আমার লেটার অন আমার ওয়ার্কে কাজে লাগবে? ভাইয়া এই নিয়ে একটু অ্যাকচুয়ালি আপনাকে আস্ক করতাম যে আপনার কি মনে হয় অ্যাজ আ হিউম্যান বিং, আপনি যেহেতু লার্নিং বাংলাদেশের সাথে ওয়ার্ক করছেন, সো অ্যাজ আ হিউম্যান বিং আমরা যদি অ্যাকচুয়ালি লার্ন করতে চাই কোনো কিছু, সেটা কোন জায়গায় সব থেকে বেশি করি? কাজ করতে করতে শিখি, নাকি আগে শিখে তারপরে কাজ করব? আচ্ছা, দুইটাই কিন্তু ভালো। আপনি যদি গুড স্টুডেন্টের কাছ থেকে, যেমন এই পডকাস্টে আমিনা থেকে যদি আইমান সাদিক ভাই থাকতো, উনি হয়তোবা ওই অলওয়েজ গুড স্টুডেন্টের কিংবা ওইটারটা নিত। কারণ কি, অবভিয়াসলি যে গুড স্টুডেন্ট মানে যে সে শুধু রেজাল্ট ওরিয়েন্টেড নিয়ে আসে তা কিন্তু না, সে অবশ্যই শৃঙ্খল, সে হচ্ছে গোল ওরিয়েন্টেড, এবং মানুষ কিন্তু গোল ওরিয়েন্টেড পার্সনদেরকেই পছন্দ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবাই কিন্তু এরকম হবে না। যেমন ফর এক্সাম্পল, আমি আমার লাইফে তো আমার অলওয়েজ হচ্ছে আমি বাজে স্টুডেন্ট ছিলাম। আমি যে কীভাবে এসএসসি পাস করছি, কীভাবে এইচএসসি পাস করছি এক ধাক্কায়, এইটাই আমার কাছে অবাক লাগে। এবং আমার বাসায় এখনও মনে আছে যে স্কুলের মাস্টারদেরকে আমাকে রাইখা দিত, মানে একটার পর একজন মাস্টার আসছে, কিন্তু আমি ওই তারে জামিন পার যেই ছেলেটা ছিল না, আমি একজাক্টলি ওই ক্যারেক্টারটা ছিলাম, কিন্তু সামহাও আমি পাস করে গেছি। এবং এমন না যে আমার ওই আমির খানের মতো কোনো মাস্টার ছিল, সবাই কিন্তু ইচ্ছা মতো মারতো। হ্যাঁ, তো ব্যাপারটা মারামারি না, ব্যাপারটা হচ্ছে কি যে সবাই একরকম হবে না, ফর শিওর। এখন ব্যাপারটা হচ্ছে ওইটা আমি চাপাই দিতে পারি না যে ভাই তোমাকে মানে একদম মানে খুব ভালো হইতে হবে, রেজাল্ট একদম ফার্স্ট ক্লাস হইতে হবে, ইংলিশে খুব ভালো। আমি আরেকটা সত্যি কথা বলি, আমি কিন্তু ইংলিশে ভালো না, কিন্তু আমার ফরেন ইনভেস্টর আছে, ছিল, এখনও আছে, এবং আমি না পারতে আমি কিন্তু ইংলিশ কথা কখনো দেখবেন না যে আমি বলি। হ্যাঁ, কারণ আমার কাছে এটা মনে হয় যে আমার জন্য প্যারা। হ্যাঁ, এবং আমি আসলে কখনো এরকম ভালো ছিলাম না, এবং পারতপক্ষে দূরে থাকি। তো এটা আমার কিন্তু গ্যাপ, তাই না, স্কিলের একটা বড় গ্যাপ আছে। কিন্তু মার্কেটে আপনি দেখবেন যে এই কথাটা প্রযোজ্য যে আপনার কমিউনিকেশন স্কিল তো আলাদা জিনিস, ইংলিশটা আপনার লাগবেই ক্যারিয়ারে ভালো কিছু করতে। এবং আমাদের এই মুহূর্তে অ্যানিমেশন স্টুডিওতে এই মুহূর্তে 5টা কোম্পানির সাথে কাজ হচ্ছে, 5টা হচ্ছে দেশের বাইরের। এখন ব্যাপার হচ্ছে আমি কিন্তু কমিউনিকেশন করি, ফার্স্ট মিটিং আমার করা হয়, কিন্তু আমাদের টিম মেম্বাররাই হচ্ছে সব কিছু করে। তো ব্যাপারটা হয়েছে কি যে আপু আপনি যেটা বলতেছিলেন যে কোন স্কিলটা গড়া উচিত কিংবা কোন স্কিলটা না হইলেই না, তা আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিল অবভিয়াসলি, কিন্তু এর মানে এই না যে আমাকে ইংলিশ শিখতে হবে। কমিউনিকেশন স্কিল মিনস হচ্ছে
যে আপনি ইজিলি আপনার মনের ভাবটা বুঝাইতে পারতেছেন, ঠিক আছে? একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে যে তার খিদা লাগছে সে কিন্তু কান্না করেই হচ্ছে বুঝাই দিতে পারে, তাই না? তাকে কিন্তু এই ইংলিশ শেখারও দরকার নেই, বাংলা শেখারও দরকার নাই। কিন্তু যত আমরা শিখবো তত ভালো। এখন আমার কাছে মনে হয় যে এই যুগে এসে আপনি যত দ্রুত একটা ট্রেন্ডি টপিক শিখে ইমপ্লিমেন্ট করে রেজাল্ট নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে সবথেকে ভালো জিনিস। এখন এটা আপনি নিজে করেন কিংবা আপনি আপনার টিমকে দিয়ে করান, হ্যাঁ? এটা আপনার উপর। কিন্তু এটা আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে। এটা না করলে হবে না। কিন্তু এর মানে এই না যে আমাকে অমুক টুল শিখতে হবে, অমুক জিনিস শিখতে হবে, এটা না। কারণ এই যে Google ভিও ৩ মাস আগেও কিন্তু ৪ মাস আগেও ছিল না। এখন হাজার, হাজার মানুষ ভিডিও বানাচ্ছে, লাখ, লাখ মানুষ ভিডিও বানাচ্ছে। তো ১ বছর পরে যে ভিওর চাইতে আরো অন্য কিছু আসবে না, অন্য টেকনোলজি আসবে না, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এখন আমি যদি বলি যে ভিও শিখতে হবে এবং এই ভিডিওটা যদি ১ বছর পরে কেউ দেখে, সে তো মিসগাইডেড হবে। তাই না? তো তাকে শিখতে হবে সেই সময়ের অনুযায়ী যে স্কিলটা আছে সেটা, তাই না? এইজন্য আরকি। সরি আমি অনেক না, লেন্দি করে ভাইয়া, সবকিছু বলে ফেলতেছি। প্লিজ, প্লিজ কেন সরি বলছেন? কারণ আমরা তো এখন আড্ডা দিচ্ছি। সো আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল কথা বলব। আচ্ছা। ভাইয়া আপনার আগের কথার পয়েন্ট অফ ভিউ থেকেই আমি একটু বলছি যে এই যে শেখার যে ব্যাপারটা কনস্ট্যান্টলি শিখেই যাচ্ছি। মনে হচ্ছে যে আচ্ছা Google ভিও 3 আসলাম, তাড়াতাড়ি আমরা শিখে ফেললাম। কিছুক্ষণ পরে হয়তোবা ভিও 4 আসবে। কিছুক্ষণ পরে হয়তোবা অন্য আরেকটা কোম্পানি অন্য কিছু একটা বানাবে। ওপেন এআই নতুন কিছু একটা বানাবে। এখন কথা হচ্ছে কোনো কিছু একটা শিখতেই যদি আমাদের ১-২ বছর চলে যায়, ফাইনালি ওটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আরেকটা যদি নতুন ট্রেন্ড চলে আসে, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের কত দ্রুত শিখে কত তাড়াতাড়ি সেটাকে কাজে লাগানো উচিত? আচ্ছা, এখানে একটু মিসকনসেপশন আছে এবং কিছু মিথ আছে। টুল নতুন আসতেছে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কিন্তু নতুন না। হ্যাঁ? এই কথাটা আমি বলি না সবসময়, এবং আমাদের প্রমোশন, আমাদের যে লার্নিং বাংলাদেশ আছে কিংবা আমরা কোর্সের প্রমোশন করি, এগুলো কিন্তু বলি না। কিন্তু কোর্সে ঢোকার পর মানুষ কিন্তু দেখে যে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালসে জোর দিচ্ছি। তো কেন বলি না? কারণ হচ্ছে কি, কেউ যদি থিওরিটিক্যাল শুনতে চায় না, আপনি ওয়ার্ল্ডে দেখেন এই যে স্টোরি টেলিং এর যে বিষয়টা, মানুষে বলে স্টোরি টেলিং, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন টুল আসতেছে, স্টোরি টেলিং এর জায়গাটা কিন্তু ঠিক আছে, তাই না? এবং এটা ঠিক থাকতে বাধ্য। আজ থেকে ২০ বছর পরে যদি কন্টেন্ট জেনারেট হয়, দেখবেন ওখানে স্টোরি টেলিং মানুষ খুঁজতেছে। ফরম্যাটটা হয়তো বা চেঞ্জ। এখন স্টোরি টেলিং করতে গেলে আপনার যে ফান্ডামেন্টাল জানতে হবে, আপনার যে কালার থিওরি জানতে হবে, আপনার যে শর্ট ডিরেকশন জানতে হবে। এই যে এখানের আমরা যে কনভারসেশন করতেছি, ৩টা ক্যামেরা হচ্ছে সেট করে রাখা আছে। কখনো আমার দিকে দিচ্ছে, কখনো আপনার দিকে দিচ্ছে, কখনো ফুল জিনিসটা কভার করছে। কেন করতেছে? এটাও কিন্তু স্টোরি টেলিং এর পার্ট, যেটা আপনারা সবাই মিলে সহজ করে ফেলছেন টেকনোলজি দিয়ে, তাই না? সেম কাজটাই আসলে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমরা টুল শিখাটা ইম্পর্টেন্ট কিছু না। আমাদেরকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস শিখতে হবে। এখন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস না শিখলে হবে কি যে আপনি শুধু টুলের পিছনে দৌড়াবেন। আজকে ফটোশপ শিখবেন, কালকে শিখবেন হচ্ছে এআই এর নতুন টুল, পরশুদিন শিখবেন ক্লিং, এরপরের দিন ভিও। এটা শিখে এগুলো মানে, আর যার ফান্ডামেন্টাল এবং হচ্ছে প্রিন্সিপালস জানা থাকবে, তার কাছে টুল ধরা ১-২ ঘন্টার বিষয়। ঠিক আছে? তো ফান্ডামেন্টাল আপু চেঞ্জ হবে না কখনো। এটা মানে নেভার এভার। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। অফকোর্স ভাইয়া। ঠিক আছে? কিন্তু এর পাশাপাশি ধরেন আমরা কত ধরনের কোর্সেস শিখি, হয়তো বা আপনিও অনেক কোর্সেস এই পর্যন্ত কোর্সেস নিয়ে ওয়ার্ক করেছেন। সো কোর্সগুলোতে না আমরা সাধারণত দেখি ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের কোর্সেও আছে ৬ থেকে ৭ মাস, ৮ মাস ম্যাক্স। এর থেকে বেশি কিন্তু আমি লং কোর্স আমি দেখিনি। কিন্তু আমার কথা হচ্ছে একজন স্টুডেন্ট আদৌ কি এই ৬ মাস একটা কোর্স করে তারপরে সে একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার, এক্সপার্ট ওয়েব ডিজাইনার, এক্সপার্ট প্রোডিউসার হওয়া কি সম্ভব? আচ্ছা, এক্সপার্ট যেহেতু বলে ফেলছেন আপু, সেটার সাথে অনেক কিছু জড়িত। আপনি যদি এখানে এক্সপার্ট না বলে যদি বলতেন যে সে আর্ন করতে পারবে কিনা, আর্নিং, তাহলে কিন্তু এটার আনসার অন্যরকম হইতো। ঠিক আছে? তো এক্সপার্ট আর আর্ন করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আমি একটু সহজ করে দিই আপনারা যারা দেখছেন। যে আপনারা ভাবতেছেন যে ভাই এক্সপার্ট হইলে তো আমি আর্ন করতে পারবো। জিনিসটা কি এরকম না? না। আপনি আর্নিং ইভেন আজকে কোর্স করে কালকে থেকেও আর্নিং করতে পারবেন। হ্যাঁ, কিংবা ১ সপ্তাহের মধ্যে করা শুরু করে দিতে পারবেন। এবং এআই এর যুগে আপনি ডিফারেন্ট কনটেন্ট দিয়ে আপনি বানাতে পারবেন। কিন্তু এর মানে এই না যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। মানে আপু এক্সপার্ট হইতে গেলে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আপনাকে প্রফেশনাল হইতে হবে, কমিউনিকেশনে বেটার হইতে হবে। আপনি মানে যেটা প্রমিস করছেন, কমিটমেন্ট করেছেন, সেটা ঠিক রেখে আপনাকে ডেলিভারি করতে হবে। হ্যাঁ, অনেক ব্যাপার-স্যাপার আছে। আবার যদি রিভিশন আসে, সেই রিভিশনটা আপনি করে দিতে পারবেন। তো একজন নতুন যে হচ্ছে শিখবে, হ্যাঁ, শিখে সে হয়তো ফ্রিল্যান্সিং করার কাজ শুরু করে দিতে পারবে। কিন্তু সে সেটাকে অ্যাক্সেলারেট করতে হলে, স্কেল আপ করতে হলে তাকে কিন্তু সময় দিতেই হবে। হ্যাঁ, এবং তাকে অনেক সফট স্কিলও শিখতে হবে। যেটা সে হচ্ছে অন দ্য প্রসেসও শিখে ফেলতে পারে ক্লায়েন্ট ডিল করতে, করতে।
কিংবা সে দেখে দেখেও শিখতে পারে, কিংবা সে লোক হায়ার করেও শিখতে পারে। তো ব্যাপারটা আপনি যদি বলেন আপু আর্নিংয়ের বিষয়, আর্নিংয়ের জন্য 6 মাস আসলে অনেক বড় সময়। ইভেন 2 সপ্তাহ হচ্ছে এনাফ, যদি প্রপারলি দেখতে পারে, করতে পারে। এই যুগে এসে কনফিডেন্টলি বলা যায়। আর যদি আপনি এক্সপার্টের কথা বলেন, সেই ক্ষেত্রে আপনার 6 মাস হচ্ছে অনেক কম সময়। আপনাকে মিনিমাম 2-3 বছর মার্কেটে কাজ করতে হবে, তারপর আপনি যে এক্সপার্ট। 2 সপ্তাহ সম্ভব? মানে আমি একটা ডাইরেক্টলি আস্ক করেই ফেলি। ধরেন রাইট নাও একজন ভিউয়ার দেখছেন, তার আগে কোনো স্কিল নাই, সে নিজেকে বলছে যে আমি কোনো কাজই পারি না। তো আমি 2 সপ্তাহের মধ্যে আর্নিং শুরু করতে চাই। সেই ক্ষেত্রে এটা কি আদৌ সম্ভব যে আপু কোনো 2 কিছুটা সপ্তাহ না, শিখে? 2 দিনে সম্ভব এবং 2 ঘন্টাতেও আসলে সম্ভব এই যুগে এসে। এবং কিভাবে সম্ভব আমি আপনাকে বলি, একটা পুরো এক্সাম্পল দিয়ে বলি। আপনি আজকে ফর দ্য ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখতেছেন এবং আপনি চ্যাট জিপিটি ইনস্টল করে ফেললেন। চ্যাট জিপিটি যেয়ে বললেন যে ভাই আমি নতুন, কিন্তু আমি প্যাসিভ ইনকাম করতে চাই, আজকে থেকে ইনকাম শুরু করতে চাই। দেখবেন চ্যাট জিপিটি কিছু সাজেশন দিবে। ওইখান থেকে একটা সাজেশন মাস্ট আপনি পাবেন যে আপনি ইবুক বানাইতে পারেন। এখন ইবুক লেখার জন্য চ্যাট জিপিটি আপনাকে কিংবা জেমিনি এখন খুব ভালো লেভেলের ইবুক বানিয়ে দিতে পারে। আপনি জাস্ট টপিকটা সিলেক্ট করে দিবেন। এটা যে কোনো টপিক, এটা গল্প হইতে পারে, বাচ্চাদের গল্প হইতে পারে, আপনি জ্যামের ভিতর বসে থাকার নিয়ে ইস্যু, মানে স্কিল ডেভেলপমেন্টের কিছু একটা হইতে পারে, আপনি যে কোনো ইস্যু নিয়ে, মানে হিস্ট্রি নিয়ে হইতে পারে। হ্যাঁ, যেমন আমাদের একটা এই মুহূর্তে টপ সেলিং একটা ইবুক হচ্ছে 50টা মার্কেটিং কেস স্টাডি ওয়ার্ল্ডের, যেখানে আমরা ইউটিউবের ভিডিও লিঙ্কও এমবিট করে দিছি আর স্টোরিগুলো বলছি, কোকো কলার স্টোরি, তারপর ডিফারেন্ট মার্কেটিং ক্যাম্পেইন। এটা কিন্তু খুব সেফ সাইডের একটা খেলা, সেফ সাইড, এবং এটা এভারগ্রিন কন্টেন্ট। মানে 50টা মার্কেটিং স্টাডি এখানে, কেস স্টাডি এখানে 1 বছর, মানে গত 100 বছর ধরে যেসব মার্কেটিং ক্যাম্পেইন খুব ভালো করছে সেগুলো নিয়ে বইটা লেখা। এখন এটা মানুষ পড়বেই হচ্ছে তার সময়টা পাস করার জন্য, এবং যারাই কিনতেছে আমরা 50 টাকা করে বিক্রি করতেছি। এটা প্রোডাকশন করতে আমাদের হয়তো 2-3 দিন সময় লাগছে। তো এখন যেটা আমি বলতেছিলাম যে আপনি ধরেন আজকে চ্যাট জিপিটির সাথে পরিচয় হলেন, নেক্সট 2 ঘন্টার মধ্যে একটা ইবুক জেনারেট করলেন, নেক্সট 3 ঘন্টার মধ্যে আপনি ক্যানভা দিয়ে সেটা ডিজাইন করলেন, ডিজাইন করে পিডিএফ আকারে আনলেন। এখন আপনি ফেসবুকে অ্যাড দিয়ে প্রমোশন শুরু করলেন। হ্যাঁ, এবং আপনার যদি পেমেন্ট গেটে নাও থাকে, আপনি বিকাশে সেন্ড মানি করেও টাকা নিতে পারেন। কিন্তু এটা মানে আমি সাজেস্টেড না। অবশ্যই বিজনেস করতে হলে আপনাকে বাংলাদেশের লস এবং সব কিছু ফলো করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে সব কিছু। কিন্তু ইনকাম আপনি প্রডিউস করতেই পারবেন। কিন্তু আপনি যদি চান, আপনি কারোর আত্মজীবনী ধরেন লিখে দিবেন, যে আপনি একটা গুগল ফর্ম বানাইলেন, ফর্ম বানায় বললেন যে আমি আপনার আত্মজীবনী হচ্ছে এআই দিয়ে লিখে দিব খুব ভালোভাবে। ওইখানে ফর্মের মধ্যে সে তার ছোটোবেলার কথা, বড় হওয়ার কথা, সব স্টোরি সব দিল। ফর্মটা নিয়ে জাস্ট আপনি গুগল চ্যাট জিপিটিতে দিলেন কিংবা জেমিনাইতে দিলেন, সে প্রডিউস করে দিল। আপনি এটা সার্ভিস আকারে সেল করে দিলেন। কিংবা আপনি আজকে শিখলেন যে পুরনো ছবি আপনি রিস্টোর করে দিবেন, কিংবা আপনি ছবি থেকে ভিডিও বানাই দিবেন। ছবি থেকে ভিডিও বানাইতে গুগল ভিওতেও এখন দিলে আপনি করতে পারবেন। সে মানে হাসতেছে, কিংবা আপনার ধরেন নানার ছবি আছে, আপনার দাদার ছবি আছে সাপোজ, কিংবা আপনার প্রিয়জনের ছবি আছে, মায়ের ছবি আছে পুরনো, সেগুলো আপনি করে দিবেন খুব 200-300 টাকায় কিংবা 100 টাকায়। এবং গুগলের ভিও কিন্তু প্রথম মাস ফ্রি। হ্যাঁ, মানে আপনি ক্রেডিট কার্ড যদি আপনি থাকে, ফ্রিতে আপনি নিতে পারবেন। তো আপু দেখেন, এইগুলো করতে কিন্তু খুব, আপনিও বুঝতেছেন, এগুলো করতে কিন্তু খুব বেশি স্কিল হওয়ার দরকার নাই। আপনার জাস্ট মার্কেটে যে গ্যাপটা আছে, গ্যাপটাকে পিক করে মার্কেটে ছেড়ে দিতে হবে, দ্যাটস ইট। এর পাশাপাশি এটাও বলতেই হয় ভাইয়া, যেমন ছোটোখাটো কয়েকটা দোকানে আমি দেখতাম তারা আসলে পুরানো ছবি নিয়ে সেগুলো ওয়াশ করে নতুন ছবির মতো করে দিত, পার পিস হয়তো বা 20-30 টাকা দিয়ে তারা এটা সেল করতো না। এই যে এইরকম টাইপের যে মার্কেটগুলো ছিল। আবার ধরেন ভিডিও প্রোডাকশনের মার্কেটটা তো এখনও পর্যন্ত অনেক আপরাইজিং অ্যান্ড বুমিং, কিন্তু ছোটোখাটো জিনিস যে বেসিক কিছু প্রম্পটস দিয়ে তো আজকাল অনেক ভিডিও জেনারেট করে ফেলা যায়। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে ছোটোখাটো যে দোকানগুলো দেখতাম, এই বেসিক সার্ভিসেসগুলো যারা প্রোভাইড করতো, যার ডিম্যান্ড আগে আসলে অনেক বেশি ছিল, দিন দিন আপনার কি মনে হয় এদের চাকরিগুলো কি সব নষ্ট করে দিবে এআই? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছেন, যে ওই কাজগুলো যারা করতো, ওরা যদি হচ্ছে জাস্ট চিন্তা করেন, ওদের কম্পিটিটর কিন্তু এআই না, বরং ওরা যদি ওই এআই এর কাজগুলো শিখে ফেলে, তারা কিন্তু আরও লার্জ স্কেলে প্রডিউস করতে পারবে, এবং তাদের কিন্তু ফান্ডামেন্টাল নলেজটা আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি, যারা অলরেডি জানে তারা কিন্তু কাজ করতেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে এটার মার্কেট অনেক কমে আসছে। আগে যেরকম ক্লিপিং পাথ, বাংলাদেশেও কিন্তু ক্লিপিং পাথের অনেক, ক্লিপিং পাথ বলতে আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লিপিং পাথ হচ্ছে যে ওই যে আপনি ই কমার্সের জন্য প্রোডাক্ট দিচ্ছেন, ওটার ব্যাকগ্রাউন্ড ক্লিন করে দিতে হবে। আচ্ছা, ওই পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন হচ্ছে গ্রাউন্ড, মানে জিরোতে চলে আসতেছে, তাই না? তো এই ধরনের কাজও
আগে যেরকম বিজনেস ওয়াইজ হইতো, একটা দোকান নিয়ে হইতো, সেটার হয়তো বা হবে না, সবাই অনলাইন ভিত্তিক হচ্ছে অর্ডার সব কিছু দিবে। কিন্তু আপনি এটাও কি আপু দেখছেন বাংলাদেশে যে এই সার্ভিসটা কেউ দিচ্ছে? আপনি কোনো অ্যাড দেখছেন এখন পর্যন্ত? নো, তার মানে কি যে তা লাগে না? অবশ্যই লাগে। আজকের থেকে এই পডকাস্ট দেখেও যদি কেউ এই সার্ভিস দেওয়া শুরু করে, ফেসবুকে অ্যাড দেয়, সে অর্ডার রেখে কুলাইতে পারবে না, বুঝছেন? এবং মজার বিষয় হচ্ছে আমরা না খুব জটিলভাবে চিন্তা করি। আমরা ভিডিও বানানোর কথা চিন্তা করি। আপনি কিন্তু বলে দিচ্ছেন সলিউশন যে ভিডিও বানানোর কথা চিন্তা করি। একটা ভিডিও বানাইতে কিন্তু আপনি ফ্রেম বাই ফ্রেম চিন্তা করা লাগে। এই পডকাস্টের পিছনে অনেক মানুষ কাজ করবে, তাই না? একটা ছবি রেজিস্টার করতে কিন্তু বেশি কাজ লাগে না, বেশি সময় লাগে না। ওইটা করতে খুব কম সময় লাগে। কিন্তু এখন হয়েছে কি, আমাদের মার্কেটে একটা খুব মানে রেওয়াজ চলে আসছে প্রচলিত, যে আমাকে কাজ ফ্রিল্যান্সিং করতে হইলে আমাকে ফাইবারে যেতে হবে, ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে আপওয়ার্কে যেতে হবে। ভাই, আমার লোকাল মার্কেটে বিশাল অপরচুনিটি পড়ে আছে, আমরা লোকাল মার্কেট থেকে দিই না। আপনি দেন, আজকে ফেসবুকে অ্যাড দিয়ে যদি কেউ 200 টাকা প্রমোশন দেয়, সে অ্যাটলিস্ট 10টা ক্লায়েন্ট পেয়ে যাবে এই সার্ভিসের। এবং আমি গ্যারান্টিড, আমার যে 12 বছরের এক্সপিরিয়েন্স, সেখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আসবেই। কিন্তু আমরা এটা নিচ্ছি না। আমরা কঠিন কাজ শিখে কঠিন কম্পিটিশনে যাব, তারপর হচ্ছে করবো। তা আমার কাছে মনে হয় আপু, এই ধরনের এই যেটা আপনি বললেন যে কাজ কি স্যাচুরেটেড হয়ে যাবে কিনা, উঠে যাবে কিনা, কিংবা এআই কি কাজ নিয়ে যাবে, আমি তো দেখতেছি ভাই এআই এর কাজের মানে আসার কারণে সার্ভিস আরো বেড়ে যাবে, বুঝছেন? সার্ভিস আগে হচ্ছে দোকানে দোকানে যাওয়া লাগতো। একটা দোকানদার ধরেন হচ্ছে একদিনে কয়টা ক্লায়েন্টকে সার্ভ করতে পারতো? সে সর্বোচ্চ ধরেন 50টা ক্লায়েন্ট। সে এখন যদি অনলাইনে ফেসবুক পেজ খুলে এই সার্ভিসটা, সেম সার্ভিসটা দেয়, সে 100-150 ক্লায়েন্টও হচ্ছে মানে কম হয়ে যাবে তার জন্য, বুঝছেন? তো আমরা হচ্ছে কি মানে অপরচুনিটি ইউটিলাইজ করি না, আমরা থ্রেট হিসাবে নিয়ে নিই। মানে একটা মিথ আছে, একটা মানে কথাটা নাকি সত্য না, তারপরও ভালো একটা কথা, সেটা হচ্ছে চাইনিজে নাকি ক্রাইসিস শব্দটা, কিংবা হ্যাঁ ক্রাইসিস শব্দটা 2টা ওয়ার্ড দিয়ে দেওয়া। যদিও কথাটা সত্য না, তারপরেও ইন্টারেস্টিং অনেক। যে ক্রাইসিস মানে কি, যে ক্রাইসিস মানে হচ্ছে ডেঞ্জারাস কিছু, তাই না? ক্রাইসিস শব্দটা নাকি 2টা ওয়ার্ড দিয়ে লেখা। মানে চাইনিজ শব্দগুলো তো হচ্ছে আপনার আলাদা 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 লেটার্সের ওয়ার্ড, মতো এক একটা থাকে। লেটার্সই মানে এক একটা ওয়ার্ড জি। রিপ্রেজেন্ট করে। তো ওখানে নাকি 2টা দিয়ে করে, একটা হচ্ছে ডেঞ্জার আর একটা হচ্ছে অপরচুনিটি। তো তার মানে কি, যে আপনার প্রত্যেকটা ক্রাইসিসের মধ্যে একটা ডেঞ্জার থাকবে, একটা অপরচুনিটি থাকবে। তা আমরা সবসময় ডেঞ্জারটাকে দেখি, কিন্তু অপরচুনিটির যে বিশাল অপরচুনিটি পড়ে আছে ওইটা হচ্ছে লক্ষ্যই করি না। তা আমার যেমন মনে যে হয় এআই আস্তে আস্তে আমরা মানে এআই এর প্রপার বেনিফিটস গুলো পাওয়ার আগেই বলি যে এই এআই তো আমার এক্স্যাক্টলি, চাকরি নিয়ে হ্যাঁ, যাবে, তাই এটা না? সমস্যা, খুব সমস্যা। এবং এর পাশাপাশি আপনি যেভাবে করে বললেন যে একজন মানুষই কিন্তু এখন চাইলে ওই এআই এর থ্রুতে অনেকগুলো সার্ভিসেস সে একই সাথে প্রোভাইড করতে পারে, হ্যাঁ। কিন্তু তার আগে তার অবশ্যই শিখতে হবে, তার জানতে হ্যাঁ, হবে এই জানতে হবে। প্রম্পটসগুলো, এই টুলসগুলো, এগুলো কিভাবে ওয়ার্ক করতে হয়, রিসোর্সগুলোকে নিয়ে কিভাবে কাজ করতে হয়। এবং তার পেছনেও হয়তো বা আপনি অনেক অনেক কিছু এই পর্যন্ত করে গেছেন, মানুষকে শিখিয়ে গেছেন। শেখানোর সাথে কিন্তু আমি একটা জিনিস বলবো, একটা কমন কোয়েশ্চেন। সেদিনই আমার কাছে মানে একজন স্টুডেন্টের প্যারেন্টস আসলেন এবং বললেন যে তার বাচ্চাকে একটা কোচিং সেন্টারে দিবে, সেখানে বলেছে যে তার বেসিক কাজের পাশাপাশি এআই রিলেটেড কাজও তাকে শেখানো হবে, এবং উনি অনেক ইন্টারেস্টেড যে তার বাচ্চা সেখানে যাবে। কিন্তু গিয়ে তার নাকি যে আগে যা শেখাতো সে সেম মডিউলই সেখানেই শেখাচ্ছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে এতগুলো কোচিং সেন্টার বলি, এডটেক প্ল্যাটফর্ম বলি, সবাই কিন্তু বলতেছে যে স্টুডেন্টদের বেসিক যা পড়াশোনা আছে তার সাথে সাথে এআই ইন্টিগ্রেট করানো শেখানো হবে, এআই টুলসগুলো শেখানো হবে। এগুলোকে আদৌ শেখানো হয় নাকি ইটস জাস্ট আ হোক্স? আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, যে আমিও কিন্তু এখন খুব কনসার্ন ফিল করি। যেমন আজ থেকে 1-1.5 বছর আগে আমাদের যে কোর্সগুলো ছিল চ্যাট জিপিটি নিয়ে কিংবা কিছু নিয়ে, চ্যাট জিপিটি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিংবা কীভাবে চ্যাট জিপিটি লিখবেন, কীভাবে প্রম্পট দিবেন, এইগুলো না এখন দিন দিন অনেক সহজ হয়ে গেছে মানুষের। মানে ফেসবুকে অ্যাকাউন্ট ওপেনের মতো, মানে ফেসবুক যখন আপনি প্রথম ধরেন আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন, তখন কিন্তু আপনার হেল্পের প্রয়োজন ছিল। এখন কেউ যদি ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন নিয়ে কোর্স দেয়, মানে ওইটা কেমন লাগবে? সবাই হাসবে। হাসবে না? তো ব্যাপারটা এরকম হয়ে গেছে কি, ট্রেন্ডের সাথে কোর্স প্রোভাইডার যারা আছে তাদেরকেও আসলে আপডেট হওয়া উচিত। এবং আমি নিজে কনসার্ন কেন ফিল করি, যে আপনার এত ফাস্ট সব কিছু আসতেছে এবং লার্নাররাও এত ফাস্ট অ্যাডাপ্ট করে ফেলতেছে সব কিছু, ইনস্ট্রাক্টররা যদি আপ টু ডেট না হয়, এটা সবার জন্য প্রবলেমেটিক হবে। ঠিক আছে? তো যারা প্যারেন্টস আছে, যারা লার্নার আছে, তাদেরকে আসলে দেখা উচিত যে কারিকুলামে কি বলতেছে। মানে আমি ভেইক কোনো কথাবার্তা দিয়ে যে আপনাকে এআই টুল শিখিয়ে দেওয়া হবে, কোন এআই টুল শিখিয়ে দেওয়া হবে? আচ্ছা ঠিক আছে, অমুক এআই টুল, ওই এআই টুলের কী কাজটা শিখিয়ে দেওয়া হবে? আচ্ছা এই জিনিসগুলো শিখিয়ে দেবে, ওই জিনিসটাকে আমি জানি কি না? মানে এই যে অ্যাসেসমেন্টের যে একটা বিষয় আছে,
এটা কিন্তু থাকা দরকার বোথ এন্ডে। আরেকটা বিষয় কি যে দেখেন, এই যে ইন্টারেক্টিভ কেয়ার্স বলেন, এরা ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, এনাদের সাস্টেন করার জন্য হইলেও এনাদের হচ্ছে ভালো জিনিস প্রোভাইড করতেই হবে, ভালো কোর্স প্রোভাইড করতেই হবে। এটা এমন কোনো মার্কেট না যে আপনি একটা ভুগিযুগি জিনিস দিলাম আর পার পেয়ে গেলাম। মানে এখনকার সময় কিন্তু এটা সম্ভবই না। হ্যাঁ, তো যে বাজে জিনিস দিবে, বাজে প্রোডাক্ট দিবে, তার এটা রিভিল হবেই। আজকে হোক, কালকে হোক, 6 মাসের মধ্যে হোক, 1 বছরের মধ্যে হোক, এটা রিভিল হবেই। তো আমার কাছে মনে হয় যদি কি এটার ইন্টেনশনও থাকে যে আমি বাজে প্রোডাক্ট দিয়ে পার পেয়ে যাব, এটার কোনো সম্ভাবনা নাই আপু, ঠিক আছে? অফকোর্স ভাই, আপনার কথায় কথায় কিন্তু এই যে এআই এর রেভলিউশনের ব্যাপারটাও বলছেন যে দিন দিন আসলে এত কিছু টুলস আছে, এত কিছু হচ্ছে, এর পাশাপাশি আদৌ কি আমরা এতটা ডেভেলপ করছি? কারণ আমি যদি নাম নিয়েই ফেলি কোনো সমস্যা নেই, আমাদের ঠিক পার্শ্ববর্তী দেশে আমার ইন্ডিয়াতেই আমি কতই এক্সাম্পলস দেখি বা স্টোরিজ দেখি, আমরা ওয়েব সিরিজেও দেখি যে অনেক স্টুডেন্টসরাই আজকাল এআই টুলস ইনকর্পোরেট করে তারা নিজেরাই, ইভেন ইউনিভার্সিটিও না, আমি বলবো স্কুল লাইফ থেকেই তারা নিজেরা স্টার্ট আপ দিয়ে দিচ্ছে। বাংলাদেশে এটার সংখ্যা কিন্তু তেমন একটা বেশি দেখছি না, যদিও বাংলাদেশে অনেক স্টুডেন্টসরা অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড। আপনার কি মনে হয় যে কেন বাংলাদেশের এই সংখ্যাটা এত কম, কিন্তু ইন্ডিয়াতে এত মানুষকে আমরা দেখছি স্টার্ট আপ ওপেন করে ফেলছে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন হচ্ছে আপু। বাংলাদেশের কিন্তু আমাদের ওভারঅল, আমি সমালোচনা করতেছি না, বাংলাদেশের ওভারঅল আমাদের যে স্টেরিওটাইপ অনেক চিন্তাভাবনা রয়ে গেছে আর কি, বুঝছেন? যে এক হইতেছে আমি কাজ করব জব পাওয়ার জন্য, এবং আমাকে কাজ শিখতে হবে আর্ন করার জন্য, কিংবা আপনি দেখেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে যদি বলেন যে তুমি কত টাকা ইনকাম করতে চাও, তো তাড়াতাড়ি আনসার দিতে হবে যে 30 সেকেন্ডের মধ্যে তোমার আনসার, কিংবা 15 সেকেন্ডের মধ্যে বলবো যে আপনাকে যদি জিজ্ঞেস করি আপু আপনি কত টাকা আর্ন করতে চান। হ্যাঁ, না না না, আমি এখন ডাইরেক্টলি বলবো না। আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন, জি। সে দেখবেন 1 থেকে 5 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন 1 কোটি টাকাকে মানুষ মনে করতেছে অনেক টাকা, এবং কেউ যদি 1 কোটি টাকা কামায় ফেলে, কেউ যদি মানে সোশ্যাল মিডিয়া থেকেও দেয়, অনেকে তাকে ভাইবা ফেলতেছে সে অনেক কিছু করে ফেলছে। কিন্তু ব্যাপারটা না এটা যে কত ছোট একটা অ্যামাউন্ট, এটা আপনি নিজেই রিয়েলাইজ করবেন যদি আপনাকে আমি ক্যালকুলেশন দিই। যেমন আপনি যদি ঢাকার মধ্যে যদি একটা ফ্ল্যাট কিনতে যান, ঢাকার সাইডে, এমন না যে প্রপারে, ঢাকার গুলশান টুলশান হলে তো আপনার 12 থেকে 15 কোটির নিচে কোনো ফ্ল্যাট নাই। ফ্ল্যাট আমি বলতেছি না কোনো জমি কিংবা কিছু। তা আপনি যদি ঢাকার সাইডেও যদি কিনতে চান, আপনার 1,30,00,000 থেকে 1,50,00,000 টাকা লাগবেই। আর আপনার যে স্যালারি, কিংবা ধরেন আমার যে স্যালারি আমি যেটা পাচ্ছি, আমি যদি প্রত্যেক মাসে 50,000 টাকা করেও যদি সেভ করি প্রত্যেক মাসে, তাহলে আমি বছরে সেভ করব 5-12-60 6 লাখ টাকা। 10 বছরে সেভ করব 60 লাখ টাকা। 20 বছরে সেভ করব 1,20,00,000 টাকা। তার মানে আমি 1,20,00,000 ইনকাম করতে আমার হচ্ছে 20 বছর সময় 20 বছর সময় লাগবে, যদি আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা করে সেভ করতে পারেন। আর আপনি আদৌ 50,000 টাকা কি সেভ করার মেন্টালিটি আমাদের আছে, কিংবা আমার ইনকাম আছে? নাই। তো আপনি একটা ফ্ল্যাটই কিনতে পারতেছেন, আপনি দেশ বিদেশ ঘুরার কথা তো বাদই দিলাম। তো আমাদের চিন্তা ভাবনা না আপু খুব লিমিটেড পর্যায়ে পড়ে রয়ে গেছে, বুঝছেন? এবং এটার পিছনে আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, প্যারেন্টিং বলেন, এবং সব কিছুই জড়িত। হ্যাঁ, তো বাইরের বিশ্বে না এরকম চলে না। বাইরের বিশ্বে হচ্ছে ওরা ছোটোবেলা থেকেই, কিংবা ওরা পুরো ওয়ার্ল্ডটাকে হচ্ছে মানে দেখে যে ব্যাটেল ফিল্ড হিসাবে। হ্যাঁ, এবং তাদের একটা স্বপ্ন থাকে আমি দেশ বিদেশ ঘুরি, এবং আমাদের ইসলাম ধর্মেও কিন্তু আছে যে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াও, সব কিছু দেখো, শিক্ষা অর্জন করো, সব কিছু। কিন্তু আমরা না ওই প্ল্যানই করি না। তা আমরা যখন যদি প্ল্যান করি যে আমাকে এতটা দেশ ঘুরতে হবে, আমার এখানে বাড়ি করতে হবে, এখানে আমার একটা গাড়ি থাকা লাগবে, দেখবেন অটোমেটিক্যালি আপনি অ্যাম্বিশাস হয়ে যাবেন। অ্যাম্বিশাস কিন্তু খারাপ জিনিস না, না অবশ্যই। তো তখন ওইখান থেকেই দেখবেন আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান করে ফেলতেছেন। এবং ক্যারিয়ার প্ল্যান করতে গেলে আপনি রিয়েলাইজ করবেন আপনি 9টা-6টা জব দিয়ে আপনার হবে না, আপনাকে বিজনেস দিতে হবে, কিছু একটা করতে হবে। এই কিছু একটা করতে হবে থেকেই আপনি দেখবেন আপনার স্টার্ট আপ, কিংবা হচ্ছে এআই রিলেটেড সার্ভিসটাকে আমি কীভাবে অ্যাক্সেলারেট করতে পারি। এই যে আমি অনেকগুলো ছোট ছোট এক্সাম্পল দিলাম যে আপনি ফটো রিস্টোর করে হচ্ছে ইনকাম করতে পারেন। এখন এটাই যে আপনার আলটিমেট, এটা নিয়ে যদি আপনি এখন পুরা জীবন ভাইবা ফেলেন যে আমি এটা করেই হচ্ছে সব কিছু করতে, তা কিন্তু না। আপনাকে ওই অ্যাম্বিশাস থেকে আপনি চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে আমি আরেকটা সার্ভিস কীভাবে আনতে পারি, আমি এটা কীভাবে স্কেল আপ করতে পারি, আমি কীভাবে যে মানে দেখলাম যে একটা প্রোডাক্ট বানিয়ে ফেলছে, যেমন ইউটিউবার ধ্রুব রাথে, হ্যাঁ, ও কিন্তু হচ্ছে খুব চমৎকার একটা এআই টুল, মানে ওর প্রথমে স্টার্ট আপ নিয়ে লঞ্চ করছে 2 দিন হলো। তো ওরকম মাইন্ডসেট আপনার অটো চলে আসবে।
ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আমরা মানে পুরো বাংলাদেশ চিন্তা করার সময় পাচ্ছি না, এবং এটা সময় না পাওয়ার পিছনে আমাদের এই বাংলাদেশের ফুটবল খেলা যেরকম হয় আর কি, বল যেখানে আমরা দৌড়াইতেছি সেখানে, তাই না? বাংলাদেশেও সেম অবস্থা। আপনি দেখেন ঢাকা কেন্দ্রিক সব কিছু। আপনি বাসা থেকে বেরোচ্ছেন মানে ৯টার অফিস করতে হলে আপনাকে ৭:৩০টায় বেরোতে হচ্ছে। আবার আপনি ৭টার দিকে যখন অফিস থেকে বেরোচ্ছেন, আপনি ৯টায় এসে বাসায় পৌঁছাইতেছেন। আপনি চিন্তা করবেন কোন সময়? আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন কোন সময়? মানে ওই র্যাট রেসে পড়ে আপনার লাইফ কিন্তু শেষ। তো আমি সবাইকে বলি, মানে যারা আমাদের লার্নার আছে কিংবা ইভেন আমাদের এমপ্লয়ি যারা আছে, টিম মেম্বার, তাদেরকে আমি বলি যে ভাই একটু নিজের জন্য চিন্তা করেন যে কী হবে। আবার আপনি যদি ৩-৪ বছর পরে আমাদের কোম্পানিতে থাকেন, দ্যাট মিনস আমার কোম্পানিও গ্রো করতেছে না, আপনিও গ্রো করতেছেন না। হ্যাঁ? তো আমার মনে হয় যে ওই চিন্তা করার সময়টা দিতে হবে। শুধু একটা পিছনে দৌড়াইতেছি হবে না। অনেক স্টুডেন্টরাই কিন্তু আসলে এই কোয়েশ্চেনটা আস্ক করে যে কি কাজ করলে দ্রুত আমরা সাকসেসফুল হব, দ্রুত ভালো রেজাল্ট করব। কিন্তু যেভাবে আপনি বললেন যে দ্রুত কোনো কিছু করতে গেলে অবশ্যই এআই ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু ওয়ান্স এগেন প্রবলেমটা তো শুধুমাত্র স্টুডেন্টদের না, প্রবলেমটা হয়তো বা শিক্ষা ব্যবস্থারই, সব জায়গায় এটা বলতে শুনি। সো ভাই, আমি যদি আপনাকে আস্ক করি যে আপনি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়ে যেতেন, আমরা যদি আপনাকে সবাইকে ভোট দিয়ে আপনি আজকে যদি এডুকেশন মিনিস্টার হয়ে যেতেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কী কী চেঞ্জেস আনতেন? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে থ্যাংক ইউ অফার করার জন্য। আমি জানি না যে এটা আদৌ হবে কিনা, কিন্তু যদি আমি হইতাম, যদি সুযোগ জি। পাইতাম কাজ করার, তাহলে হচ্ছে ফর শিওর বাংলাদেশের যে শিক্ষক যারা আছে, মানে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সবার বেতন স্কেল অ্যাটলিস্ট 10 টাইমস হচ্ছে বাড়াই দিতাম। যে হচ্ছে 20,000 টাকা পাচ্ছে, সে হচ্ছে 2 লাখ টাকা পাবে। যে 2 লাখ টাকা পাইতো, সে হচ্ছে 20 লাখ টাকা পাবে। আর এটা কেন হবে? ব্যাপারটা হচ্ছে কি, যদি যোগ্যতা নাও থাকে, ফর এক্সাম্পল যে প্রাইমারি শিক্ষক যে এখন এক্সিস্ট করতেছে, যে ধরেন বাতাকান্ধির একটা কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক, যার হয়তো বা সেরকম যোগ্যতা নাই, তাকে আমিও 2 লাখ টাকা আমরা দিব। কেন দিব? সেই টাকাটা পাওয়ার পর সে নিজের জন্য কাজ করবে। সে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, মানে তাকে আসলে টান পোড়ান কোনো থাকবে না যে আমি সংসার চালাইতে পারতেছি না, আমি কোচিং দিই। আমি হচ্ছে কোচিং থেকে ইনকাম করতে পারতেছি না, আমি আরেকটা কাজ করি। সে তখন একটা ফ্রিলি তার মানে ফ্যামিলি নিয়ে যেরকম হচ্ছে ভালো থাকবে, সে দেশ-বিদেশ ঘুরবে। প্রথম কথা হচ্ছে দেশ-বিদেশ ঘোরা। আমি কিন্তু বলতেছি না সে ট্রেন আপ হয়ে আসবে। তাকে ১ম এ দেশ-বিদেশ ঘুরাইতে হবে। যে দেশ-বিদেশ কি? কারণ তার কাছে যখন ২ লাখ টাকা আছে, তখন সে একটু অ্যাম্বিশাস হবে। ওকে ফাইন, আমি জায়গা জমি কিনে, ফ্ল্যাট কিনে, এখন আমার কাছে এক্সট্রা টাকা ৩-৪ মাসের মধ্যে চলে আসছে, ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি। তো এই যে দেশ-বিদেশ যখন ঘুরতে যাবে, তখনই না দেখবেন যে মাইন্ড খোলা শুরু হইছে। যে আপনি যখন আশপাশের মানুষজনকে দেখবেন, ৪-৫টা দেশের ভিজিট করবেন, তখনই বুঝতে পারবেন যে কোথায় না ডিফারেন্সটা আছে। এবং ওই ডিফারেন্সটা হওয়া অনেক জরুরি। রাদার দেন আমি হচ্ছে শিক্ষকদেরকে পাঠায় দিলাম হচ্ছে একটা সেমিনারের জন্য বাইরের দেশে কিংবা হচ্ছে কোনো কিছুতে। ওইটা থেকে না অত লাভ হয় না। আমার কাছে যেটা মনে হয়। ওকে ওর ফ্যামিলি সহ এক্সপ্লোর করতে দিতে হবে। যেন একসাথে সবার হচ্ছে গ্রোথটা হয়। তো আমার কাছে মনে হয় যে এডুকেশন সেক্টরের কিংবা হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা ভালো করা কিংবা ইনকাম জেনারেট করা, আল্টিমেটলি কম্পিট করা ওয়ার্ল্ডের সাথে, এটার জন্য মেইন যে যারা হচ্ছে কান্ডারি আছে শিক্ষক, ওদেরকে আপলিফট করতেই হবে। এবং ওনারা যখন আপলিফট হবে, তখন অটোমেটিক্যালি আমাদের পুরো জাতি হিসেবে আমরা আগাতে পারবো। ঠিক আছে? এরকম অ্যান্সার কিন্তু আমি বলতেই হবে এটা, যে হ্যাটস অফ টু ইউ ভাইয়া। আমরা একটা জায়গায় আমি শুনিনি যে টিচার্সদের আর্নিংয়ের ব্যাপারটা আমরা যখন চিন্তা করি, কারণ আসলেই রাইট নাও যদি বলি, ইভেন রাইট নাও না, আজ থেকে 5 থেকে 10 বছর আগেও সব টিচারদেরই কিন্তু মাথায় এটাই থাকতো যে আমি পড়ানোর পাশাপাশি আমি যে অন্য একটা কোচিং সেন্টার দিব, সেখান থেকে আমার আর্নিংটা আরও বেশি হবে, ডাবল ট্রিপল হবে, রাইট? কিন্তু এখন কথা হচ্ছে যে ওই যে আদৌ কি এই গ্যাপটা আমরা ফুলফিল করে দিতে পারছি কিনা। এর পাশাপাশি স্টুডেন্টদের জন্য যদি আপনাদের মনে হয়ে থাকে, লেটস সে আমি এখন ক্লাস 9-এ 10-এ পড়ি, অথবা এসএসসি এইচএসসি এক্সাম দিয়েছি, এখন আমি চাচ্ছি এমন কয়েকটা স্কিলস শিখতে যেটাতে খুব দ্রুত আমি অনেক রিচ হয়ে যাব, অনেক সাকসেসফুল হয়ে যাব, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় তার এই মুহূর্তে কি শেখা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এক হচ্ছে দ্রুত সাকসেস পাওয়া এবং রিচ হওয়া, এই মাইন্ডসেটটা কিন্তু প্রথমে রাখা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন যে আমি টাকা ইনকাম আইসেই পড়ে, যে হচ্ছে একটা গ্রামে আছে
কিংবা সুবিধা বঞ্চিত এলাকায় আছে, তার জন্য টাকাটা ম্যাটার করে মাস্ট। তো ওইটা কিন্তু এমন না যে রিচ হয়ে যাওয়া, ওইটা কিন্তু নেসেসিটিটাকে ফিল আপ করা, ঠিক আছে? তো ওইটা করার জন্য স্টেপ নিতে পারে। কিন্তু তারপর যদি আমি মোটা দাগে বলি যে আমি কোন স্কিল শিখব, প্রথম কথা হচ্ছে আমাকে এআই চ্যাটবট যেগুলো আছে ওইটার সাথে আমাকে ফ্রি হইতে হবে। যে আমি প্রত্যেক দিন ফেসবুকে স্ক্রল করতেছি, ঠিক আছে, ইনস্টাগ্রামে স্ক্রল করতেছি, ঠিক আছে, কিন্তু এগুলোর পাশাপাশি আমি চ্যাট জিপিটির সাথে কথা বলতেছি কিনা, কিংবা আমি হচ্ছে জেমিনের সাথে কথা, এখন কথা বলতে গেলে কি হয় আপু, আরেকটা প্রবলেম আমি আমার থেকে মানে বললি, কথা বলতে গেলে না আমরা আজাইরা জিনিস হচ্ছে অনেকে ইনভলভ হয়ে যায়। চ্যাট জিপিটিকে গালিগালাজ করতেছি, সেটা আবার স্ক্রিনশট নিয়ে হচ্ছে প্ল্যাটফর্মে দিচ্ছি, কিংবা ইমেজ আমি জেনারেট করতে পারতেছি। এই যে মাইলস্টোনের ঘটনার পর ইমেজ হচ্ছে ওখান থেকে আমি আজগুবি ইমেজ বানায় হচ্ছে শেয়ার করে দিচ্ছি, যারা মারা গেছে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল কমন সেন্সটা বাড়াইতে হবে। কমন সেন্স, আপনি যদি গ্লোবালি কম্পিট করতে চান আপনাকে কমন সেন্স বাড়াইতেই হবে, এবং কমন সেন্স বাড়ানোর জন্য আপনাকে এইটাও চ্যাট জিপিটির সাথে ডিসকাস করতে হবে এবং ওপেনলি, এবং এটাতে লজ্জার কিছু নেই। আমার নিজেরও হচ্ছে কমন সেন্স বাড়ানোর অবশ্যই ঘাটতি আছে, যার যার অ্যাঙ্গেল থেকে আছে, আমি মনে করি বাংলাদেশের সবার আছে। এবং এটা যখন হবে জাতিগতভাবে তখন হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে, এবং এটা স্টুডেন্ট হোক, শিক্ষক হোক, সবার জন্য প্রযোজ্য। তো ফার্স্ট থিং হচ্ছে, আমি যদি একটা একটা করে বলি, যে আপনারা যারা শুনছেন, যে আপনারা যদি দ্রুত সময় কুইক সাকসেস পাইতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে আমার এআই চ্যাটবটগুলোর সাথে ইউজড হতে হবে। 2 নাম্বার হচ্ছে যে আমি ফ্রুটফুল মিনিংফুল কিছু করব। 3 নাম্বার হচ্ছে আমি যে ভুল করতেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটির মতো এআই থেকে আমাকে জেনে নিতে হবে। যে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিছি, কিংবা আমি একটা কমেন্ট করে ফেলছি, আপনি একটু স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে যা বলেন যে এটা কি ঠিক আছে কিনা। আপনি ক্লায়েন্টকে একটা রিপ্লাই দিচ্ছেন যে আপনি মনে করছেন এটা কি রুট শোনাচ্ছে কিনা। অনেক সময় হয় কি যে কমিউনিকেশনের জন্য আপু, যে আমি একটা সেন্টেন্স বলে ফেলছি আমার ইংলিশ ভালো না দেখে, কিন্তু এটা যে রুড হয়ে গেছে এটা আমি বুঝতেছি বুঝতে না। পারিনি। তো এটা আমি নিয়ে একটু স্ক্রিনশট নিয়ে দিই। চ্যাট জিপিটিতে কিন্তু এখন ভিডিও অন করে হচ্ছে চ্যাট করা যায়, তার সাথে ভয়েসে কমিউনিকেশন করা যায়, এগুলো করতে কিন্তু টাকা পয়সাও লাগে না। তো এটা আমাকে অ্যাডাপ্ট করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তাহলেই হচ্ছে হবে। রিচ হইতে হলে, আপনি যদি ইনক্রেডিবলি রিচ হইতে চান, আমার কাছে যেটা মনে হয়, আপনাকে অবশ্যই বিগ বাজেটে হচ্ছে কাজ পাইতে হবে। বিগ শট মানুষ যারা আছে তাদের সাথে চলতে হবে, এবং সেটার জন্য বাংলাদেশে হয়তো বা এখনো রেডি না। কিন্তু আপনি যদি রেডি হয়ে যাইতে পারেন, কারণ বাংলাদেশ থেকে কি সফটওয়্যার এক্সপোর্ট হচ্ছে না, বাংলাদেশ থেকে কি বাইরের ক্লায়েন্ট আসতেছে না, আসতেছে, সেটার জন্য আপনি যদি রেডি হয়ে যান, দেন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন যে আমি হচ্ছে দিচ্ছি। এবং আপনি বাংলাদেশ কেন, আপনি অন্য দেশে যেও যদি আপনার প্রতিষ্ঠান ইনকর্পোরেট করে ফেলেন, সেই দেশ থেকে আপনার ক্লায়েন্ট চলে আসবে, সব কিছু আসবে। তো ইনক্রেডিবলি যদি আপনি টাকা ইনকাম করতে চান, আমার প্রথম গাইডেন্স হচ্ছে কমন সেন্স বাড়াইতে হবে, এআই চ্যাটবটের সাথে হচ্ছে ইউজড হইতে হবে, দেন রেগুলার বেসিস তার সাথে চ্যাট করতে হবে, এবং সেই আমাকে গাইড করবে আমার কী কী শেখা উচিত। এবং লাস্ট অফ অল, স্টিক থাকা অনেকটা জরুরি। অনেক টুল আসতেছে, অনেক কিছু হচ্ছে, একবার মনে হতেছে যে আমি ভিডিও বানানোর সার্ভিস দিই, একবার মনে হচ্ছে ইবুক দেই, একবার মনে হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে যায়, আরেকবার মনে হচ্ছে আমি এজেন্সি খুলে বসি। এরকম লাফালাফি করা যাবে না, স্টিক থেকে তারপর চালিয়ে হবে। স্টিক টু ইয়োর মেইন গোল, তাই না? এই থেকেই আমি অনেক জায়গায় দেখি অনেকে ভাবে যে আমি এটা শিখবো, এটা করব। যেমন আমরা এটাকে কিন্তু জেনারেলি অনেকে ভালোর চোখেই দেখি, কারণ এইচআর ম্যানেজার্স বা যারা জেনারেলি রিক্রুট করে একটা কোম্পানিতে, তারা কিন্তু সবই চায়। তারা সিজিপিএও চায়, এতগুলো স্কিলস করেছে সেটাও চায়, আবার তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দেখে। তো সেই প্রেশার থেকেই না আজকাল সব স্টুডেন্টরা বা আমি ছোট মানুষরা সবাইকেই আমি দেখি, তারা ভাবে যে আমি একসাথে অনেকগুলো জিনিস একসাথে করব। সো আপনার কাছে কি মনে হয় যে এইভাবে সব জানতা শমশের, একই মানুষ সব স্কিলস পারে, এটা বেস্ট, নাকি এক কাজে এন্টায়ারলি ডিপ রুটের তার স্পেশালাইজেশন আছে, এটা ভালো? আচ্ছা, অবশ্যই স্পেশালাইজেশন। হ্যাঁ, আমি যদিও হচ্ছে অনেক জায়গায় হচ্ছে জানতে হয় কিংবা আমার কোর্স করানোর জন্য করতে হয়, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি, এবং আমি আমাদের কোর্সেও বলি যে আপনি এত জায়গায় করা যাবে না, আপনি একটাতে স্টিক থাকবেন। হ্যাঁ, আপনি জেনে রাখতে পারেন, জানতে কিন্তু আপু অনেক সময় যায় না, কিন্তু আপনি ফোকাস থাকবেন আপনার গোলে, যে আমি যেটা করতেছি, প্রোগ্রামিং শিখতেছি, তো প্রোগ্রামিং শিখি না ভাই, 2-3 বছর এখানে কাজ করে দেখি। যদি আমি প্রথম দিকে তো যে কোনো কিছুই কঠিন, 3-4 মাস পরে, 6 মাস পরে মনে হবে যে মাথায় আমার ঢুকতেছে না, আমি মনে হয় এটার জন্য রেডি না। কিন্তু আমি কি এনাফ টাইম দিছি কিনা, আমি 2 বছর পর্যন্ত সময় দিছি কিনা, এবং মানে ডিভাইডেড অ্যাটেনশন দিছি কিনা। তো ওগুলো যদি দেই, তখন হচ্ছে যে আমি বলতে পারবো ওকে ফাইন, আমি 2 বছর সময় খুব ভালো করে দিয়ে পারি নাই, দেন আমি আরেক জায়গায় মুভ করতেই পারি।
কিন্তু এখনকার সময় হয়ে গেছে কি এটা পারতেছি না, ওকে ফাইন আরেকটা দেখি, ওইটা পারতেছি না, ওকে ফাইন আরেকটা দেখি। এটা যেন না হয়। হ্যাঁ আপু, আমার কাছে মনে হয় ভাই এটা অ্যাজ আ ফলো আপ আমি অনেক কিউরিয়াস, এই যে বললেন যে এটা পারতেছি না আরেকটা জিনিস দেখি, তো এটা যে পারতেছি না এটার জন্য আমরা কি 2 বছর সময় নিব? কারণ তখন মনে হয় না আমার জীবন থেকে 2টা বছর আমি ওয়েস্ট করে ফেললাম। সো হ্যাঁ। আদৌ কতটুকু টাইম দরকার একটা জিনিসে ইনভেস্ট করার টু আন্ডারস্ট্যান্ড যে এই ক্যারিয়ার প্যাথটা আমার জন্য রাইট হবে কিনা? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আপু দেখেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কিন্তু সমস্যা আছে। আবারও এডুকেশন সিস্টেমে আসতেছে কেন? দেশের বাইরে যে হচ্ছে 17-18 বছরে যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে কিংবা গ্র্যাজুয়েশন করে ঢুকতেছে, অ্যানিমেশন না যে কোনো ইন্ডাস্ট্রিতে, সেই কিন্তু ওই ক্যারিয়ার ডিসিশনটা নিছে 10-12 বছরে যেয়ে। 10 বছরে যেয়ে সে ভাবছে যে ওকে ফাইন আমি কোডারই হব, প্রোগ্রামার হব। সে তখন থেকে করা শুরু করছে। আমরা করতেছি কি, আমাদের যে কালচার হয়ে গেছে যে আমরা গ্র্যাজুয়েশনের পরে আমরা ইন্টারেক্টিভ কেয়ার্সের কোনো একটা কোর্স দেখতেছি কিংবা 10 মিনিটসের কোনো একটা কোর্স দেখতেছি, দেখে আমরা ভাবতেছি আচ্ছা ঠিক আছে এটা ট্রাই করে দেখি এটা থেকে আমি হবে কিনা। তার মানে কি যে আমার পুরনো সব সময়টা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন এসে আমরা তাড়াতাড়ি করতেছি, কারণ আমার হাতে ওই অ্যাম্বিশাস আমি আর হইতে পারতেছি না। কারণ আমি অলরেডি 18-20 বছর সময় দিয়ে দিছি ভুল জিনিসে এক্সপ্লোর করে, তাই না? তো এখন বাংলাদেশের জন্য আসলে এটা একটু ডিফার করবে। আপনি যেটা বলছেন যে এত সময় আমি দিতে পারবো কিনা, আমার অলরেডি 20 বছর চলে গেছে, আরও যদি 2 বছর একটাতে দিই, আরও যদি 2 বছর একটাতে দিই, এভাবে আরও 5টা সেক্টর দেখতে আমার 30 বছর 10 বছর চলে যাবে, 30 বছর চলে যেতেছে। তা আমি যেটা বলবো, তারপরও এটা দেখা উচিত একটা সার্টেন সময়ের জন্য। কেন? কারণ হচ্ছে আপনি তো তাইলে ডাইভ ইনই করতে পারতেছেন না। আর একটা সেক্টর মানে একটা সেক্টর না কিন্তু। মানে যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং আপনি জয়েন করার পর দেখলেন যে হ্যাঁ আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নাই। আমি ফেসবুকে কীভাবে অ্যাড দিব? কিংবা আমার তো লিঙ্কডইনে যে আমি প্রোফাইল করবো, লিঙ্কডইনে সেলস নেভিগেটর কীভাবে নেব? আমার তো ওইখানে এত টাকা আমার নাই। ডিজিটাল মার্কেটিং মানে কি শুধু ফেসবুক অ্যাড? অবশ্যই না। আপনি তো ওয়েব অ্যানালিটিক্সের এক্সপার্ট হতে পারেন। আপনি তো কনটেন্টও ক্রিয়েট করে হচ্ছে এখানে কাজ করতে পারেন। আপনি তো ইমেল মার্কেটিং শিখে ইমেল মার্কেটিং করতে পারেন। আপনি জাস্ট কপি ক্যাপশন লিখেও তো কাজ করতে পারেন। তো এইগুলো যখন আপনি এক্সপ্লোর করতে যাবেন, আপনার ফর শিওর 1 বছর এখানেই চলে যাবে সেক্টরগুলো দেখার জন্য। এবং আই এম শিওর আপনারা যে প্রোগ্রামিংয়ে মানে ডাইভ ইন করতেছেন, প্রোগ্রামিং কি শুধু প্রোগ্রামার? এখানে তো কিউএনএ টেস্টারও তো আছে, তাই না? অ্যানালিটিক্সও তো আছে। তারপরে মানে ওয়ার্ডপ্রেস মানে প্লাগ ইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট থেকে শুরু অনেক কিছু আছে। আমি এক্স্যাক্টলি কোথায় স্যুট করতেছি, আমার প্যাশনের সাথে যাচ্ছে কিনা, ওইটা তো আমার একটু এক্সপ্লোর করতে সময় দেওয়া উচিত। যদি আমি দিয়ে দেখি হচ্ছে না, দেন আমি মুভ করি। ট্রু। সো ওই তো মেইন কথা হচ্ছে যে যদি আমরা টাইমের কোনো কিছু একটা জিনিস চিন্তা করি, তাহলে হয়তো বা উই হ্যাভ টু স্টার্ট দ্য মোমেন্ট উই সি সামথিং, যে মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য ভালো, আমরা এখন থেকেই শুরু করে দিই, লেটস নট ওয়েস্ট টাইম। কারণ যেভাবে বললেন আমরা অ্যাকচুয়ালি একটা র্যাট রেসের মধ্যে আছি। এক্স্যাক্টলি, মানে আপু আপনি যেটা বলছেন খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে একটা ইস্যু হয়ে গেছে, আমি গ্র্যাজুয়েশন শেষ করে স্কিল ডেভেলপমেন্ট করব। অনেকের চেঞ্জ হচ্ছে এই পারসেপশন। ক্লাস 6-7 এর স্টুডেন্টও আমাদের আছে, আই বিলিভ আপনাদেরও আছে। তো ওই সময় থেকে আসলে হওয়া উচিত। তবে এটা চাপাই দেওয়া যেন না হয়, যে প্যারেন্টস থেকে চাপাই দিচ্ছে, আচ্ছা মনে হয় এআই এর নতুন কোর্স আছে, চলো তারে ভর্তি করে দিই। হ্যাঁ, ওইটা যেন না হয়। তাকে দেখাইতে হবে, বুঝাইতে হবে যে এই যে দেখো তুমি এটা এক্সপ্লোর করবা কিনা। দরকার হলে যে আপনার যেটা একদিনের ওয়ার্কশপ ওয়েবিনার করতেছেন, ওখানে মানুষ আসতে পারে, এসে দেখলো তার ইন্টারেস্ট আছে কিনা। যেমন রিসেন্টলি আমি দেখলাম যে আপনাদের শামীম ভাইয়ের সাথে খুব সুন্দর একটা সেশন, হ্যাঁ সেশন ছিল 2 দিন। ওখানে কিন্তু আমাদের অফিস থেকে 2 জন গিয়েছে। তো এই যে 2 দিনের যে ওয়েবিনার কিংবা হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে, এখান থেকে মানুষ এসে যে শিখে ফেলতেছে সব কিছু তা কিন্তু না। সে অ্যাটলিস্ট জানতে পারতেছে ওকে ফাইন কী আছে না আছে। হ্যাঁ, এরপরে সে ডিসিশন নেয় যে ওকে আমি 2 বছরের জন্য এখানে ডাইভ ইন করবো কি করবো না। তো প্রাইমারি অ্যাসেসমেন্ট কিন্তু ওইখান থেকেই শুরু হয়ে যায়, এবং এটা যত আর্লি এজ থেকে হবে তত ভালো। ভালো অফকোর্স। কারণ আর্লি এজে অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্রেনটা ফ্রেশ থাকে, আরও ইজি থাকে নলেজ রিটেন করা, নলেজ নেওয়া। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বললেন ভাই, যে ক্লাস 6-7 এর স্টুডেন্টরাও কিন্তু রাইট নাও তারা প্রোগ্রামিং শিখছে, কোডিং শিখছে। এবং আরেকটা রিজন হচ্ছে বিকজ তাদের মা বাবারা কিন্তু আজকাল ফোর্স করছে। এখন মা বাবাদের জেনারেশনের যে ব্যাপারটা, তারা সবাই কিন্তু ভাবছে এআই জেনারেশন চলে আসছে, তার মানে আমাদের কোডিং শিখতেই হবে। আপনার কি মনে হয়, এটা কি আদৌ মিথ? এআই চলে আসছে, এআই ইন্টিগ্রেট করতে হবে, আমাদের সবার কি কোডিং শিখতেই হবে? কোডিংয়ের তো বিষয় না, বিষয় হচ্ছে একটা জিনিস ভালো যে বাচ্চাদের মাথা ফ্রেশ থাকে। আপনি যেটা বললেন যে তার মাথায় তো আমাদের মতো এত চিন্তা নাই, হ্যাঁ, তো সে অ্যাডাপ্ট করতে পারে খুব দ্রুত। কিন্তু অ্যাডাপ্ট করতে পারতেছে দেখি সেটা যে তার জন্য প্রেশার হয়ে যাচ্ছে না, এটা মাস্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। 1 নাম্বার 2 হচ্ছে যে এক্সপ্লোর করে দিচ্ছি, কিন্তু তার থেকে যদি আউটকাম না আসে, সেখানে আমার প্রেশার ক্রিয়েট করা যাবে না।
ইন্টারেস্টিং প্রজেক্ট সে করতেই পারে সব কিছু, আবার ওভার প্রেইজও করা যাবে না। অনেক সময় কি যে হ্যাঁ একটা ওয়েবসাইট বানায় ফেলছে, একটা 1 পেজের ল্যান্ডিং পেজ বানায় ফেলছে, এত বেশি হচ্ছে আমরা প্রেস করে ফেলছি, ও ভাবতেছে যে আমি অনেক কিছু হয়ে গেছি। আপনি বাইরের দেশে কিংবা বাইরের ইয়েতে কিন্তু এরকম হয় না। আপনি দেখেন বাংলাদেশে কেউ একটা গুগলে কাজ করতেছে, এটা নিয়ে মানে পেপার পত্রিকা থেকে শুরু করে অন্য লেভেলে করে ফেলতেছে। হ্যাঁ, অবশ্যই সে আমাদের জন্য হচ্ছে প্রেস্টিজিয়াস কিছু করতেছে। কিন্তু ব্যাপারটা কি, আপনার ওই চাকরিকেই কিন্তু হচ্ছে জোর দেওয়া হচ্ছে যে চাকরি আমি করব কিংবা ইয়ে করব। কয়জন পায়? মানে একটা গুগলের যে জবের জন্য কিংবা অ্যামাজনে জব করার জন্য কিংবা ইন্টেলে জব করার জন্য কয়জন পাচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে? তা আমার কাছে মনে হচ্ছে কি যে ওই স্টেরিওটাইপ আপু না হয়ে এখন সময় চলে আসছে যে এক্সপ্লোর করতে দেওয়ার জন্য। এনি প্রফেশন হচ্ছে ভালো, এনি প্রফেশন, এটা প্রোগ্রামিং হোক, কোডার হোক, কিউএনএ হোক, সে তার লাইফটা এনজয় করতেছে কিনা এটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, তাই না? অবশ্যই এটাই তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আমি দিন শেষে যে আমি রাতে ঘুমাতে যাচ্ছি, এম আই রিয়েলি হ্যাপি, সারাদিন যা করেছি সেটা থেকে আমি আনন্দ পাচ্ছি। যেরকমটা ভাইয়া আপনি বারবার বলছেন যে আপনি যে ভিডিও বা অ্যানিমেশন নিয়ে ওয়ার্ক করছেন, আপনি কেন এটা করলেন বা এক্সট্রা ওয়ার্কগুলো কেন করছিলেন? বিকজ আরেকটা জিনিস, বিকজ ইউ রিয়েলি এনজয়েড ইট, তাই না? আপনার অ্যাকচুয়ালি ভালো লাগছিল দেখেই মনে হলো যে এই জায়গাটায় আমি এক্সপ্লোর করব। আমি জাস্ট কয়েকদিন আগেই আমি এই জিনিসটা একটু শেয়ার করতে চাই। আমারই একজন স্টুডেন্ট, তার এ লেভেলস কমপ্লিট করে সে হচ্ছে ইউনিভার্সিটি, সে জয়েনও করেনি অ্যাকচুয়ালি, খুব রিসেন্টলি সে জয়েন করলো, বাট সে অলরেডি বাংলাদেশের ওয়ান অফ দ্য কী বলবো, গেমিং ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড একজন পার্সন। মানে সে গেমিং ইন্ডাস্ট্রি জিনিসটা ছোটোবেলায় ওর আম্মু আগে বলতো, জাস্ট কয়েক বছর আগেই বলতো যে কি এত খেলোস, কেন ফোন নিয়ে বসে থেকে কী লাভ হচ্ছে। বাট এখন হচ্ছে হি ইজ আর্নিং 6 ফিগার্স তার বয়সে, এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাপার, কারণ তার ফ্রেন্ডরা এখন জাস্ট ইউনিভার্সিটি গদবাঁধা নিয়মের মধ্যে আছে। সো ইভেন অ্যাজ আ টিচার মাই সেলফ আমি বলি যে শুধুমাত্র যে পড়েই গেলাম বাট দিন শেষে আমার নিজের আনন্দটা পাচ্ছি না, বাট আদৌ কী করবো, সেই গোলটাই রিচ করতে পারবো কি না সেটাও উই ডোন্ট নো। সো যেভাবে আপনি বললেন যে থ্যাংক ইউ, এবং আই উইশ আস্তে আস্তে করে আরও বেশি মানুষ এই ব্যাপারগুলোতে জানবে। কিন্তু যেটা বললেন যে আমাদের জেনারেশন না, সব মানুষেরই আরেকটা প্রবলেম যে আমরা যতই নতুন জিনিস দেখি সেগুলোর মধ্যে খারাপ ব্যাপারগুলো দেখি। যেরকম আপনি দেখলেন যে মাইলস্টোন কলেজের ব্যাপারটা বললেন, এরও পাশাপাশি ডিপ ফেক, পরে এআই এর স্ক্যাম, এই জিনিসগুলো যে দিন দিন বাড়ছে। এর পাশাপাশি আমাদের যে একটু এআই এর এথিক্স সম্পর্কে যে ধারণা থাকতে হবে, এটাকে কিন্তু অনেকেরই নাই। এআই এথিক্স বলতে যে কিছু একটা আছে, এটাই আমরা অনেকে জানি না। আপনি যদি এটার ব্যাপারে একটু ডিটেলসে জানাতেন আমাদের দর্শকদের। আচ্ছা, আমাদের আজকের সেশনে হচ্ছে অলরেডি অনেক অংশে কভার করে ফেলেছিলাম, যেমন কমন সেন্সের কথা যেটা বললাম, যে কমন সেন্স থাকলে এই ধরনের ইস্যু হইতো না। তারপরও যারা হচ্ছে দেখছেন তাদেরকে আমি বলি যে এআই দিয়ে কিন্তু এখন যে কারোর ভিডিও কিংবা ছবি দিয়ে বানানো যায়, কিন্তু আমি করবো কিনা কিংবা ওই এখতিয়ারটা আমার আছে কিনা কিংবা ওটা আমার উচিত হবে কিনা। আমার সাথে যদি এরকম হইতো, আমার বোনের সাথে হইতো, আমার মার সাথে হইতো, কিংবা আমার ফ্যামিলি মেম্বার্স কারোর সাথে হইতো, আমি কি ওটা পছন্দ করতাম কিনা, এইগুলো নিয়ে আমাদের আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত। যে একটা জিনিস বানাই ফেলতে পারতেছি দেখেই আমি দিয়ে দিব, শেয়ার করে দিব, এটা আমার মনে হয় হওয়া উচিত না। এবং পাশাপাশি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট কিংবা যারা অথরিটিতে যারা আছে, খুব সচেতনতামূলক মানে এই দিকে হচ্ছে দেওয়া উচিত যে এআই ইথিক্সের যে কথা বলছেন যে আমি কতটুকু করতে পারবো কিংবা কতটুকু করতে পারবো না, হ্যাঁ, সেটা বাউন্ডারি কিংবা সব কিছু বুঝিয়ে দেওয়া উচিত। আরেকটা জিনিস, জোর জবরদস্তির উপর কিছু নাই। যার কমন সেন্স নাই তাকে আপনি জোর জবরদস্তি কিছু করতে পারবেন না, এটা তার ভিতর থেকে আসতে হবে। হ্যাঁ, এটা পারিবারিক শিক্ষা থেকে আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই অপরচুনিটি সবাই পায় না। আমি যদি বলতেছি পারিবারিক শিক্ষা থেকে আসতে হবে, তা আপনি যদি এই তিনখানার একটা কেউ যদি হচ্ছে এআই ইউজ করে, তার তো পরিবারই নাই, সে কোত্থেকে হচ্ছে পারিবারিক শিক্ষাটা পাবে। তো ইনস্টিটিউট থেকে শুরু করে, পার্সন থেকে শুরু করে সব কিছু। এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা জিনিস বলতে চাই, কেউ যদি করেও ফেলে, সাপোজ একটা জিনিস কেউ বানায় ফেলছে ভিডিও, আমরা না অনেক তিরস্কার করি, এটাও কিন্তু করা যাবে না। মানে কেউ একটা জিনিস করে ফেলছে, দ্যাট মিনস যে তাকে সোশ্যাল মিডিয়া ধুয়ে ফেলতে হবে, বাজে কথা বলতে হবে, এটাও কিন্তু এটাতে ভিতরে তার ভিতরে আরও কিন্তু ক্ষোভ তৈরি করে দিচ্ছে, তাই না? আমার মনে হয় এটা করা উচিত না। যে অনেকে অনেকের পোস্টে যে কমেন্ট করতেছে, হ্যাঁ, বা মানে সেলিব্রিটিদের আমরা দেখি যে পোস্টে আমরা তাদেরকে যে উল্টাপাল্টা অনেক কথা বলি, এইভাবে না আমরা হেট্রেট বাড়াই ফেলতেছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আরও সোভার হওয়া উচিত আমাদের সব কিছুতে। মানে আপনি একটা ভদ্রভাবে রেসপন্স করে যখন তাকে বুঝাইতে পারবেন, সেটার হচ্ছে ইম্প্যাক্ট অনেক বেশি।
কিন্তু সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, লিঙ্কডইন আমি শেয়ারও করছি, যে এক লোক ছুরি নিয়ে আপনার পুলিশ স্টেশনে চলে আসছে কিল করবে, মানে পুলিশদের বলতেছে এটা। পুলিশটা জাস্ট হচ্ছে ভেনেজুয়েলা মানে সম্ভবত এরকম কোনো একটা দেশে, যে বসে সে হচ্ছে মানে সে প্রথমেই গেস্ট, তার পোস্টারটাই হচ্ছে ছিল যে সে বসে গেছে, সে অ্যাটাকিং মুডে নাই সেটা বোঝানোর জন্য। তা শান্তভাবে বলতেছে তোমার সমস্যা কী হয়েছে, বলছে আমার গিটার হারাই গেছে, মানে গিটার চুরি হয়ে গেছে। লোকটা মনে হয় মানসিক সমস্যা ছিল। তো বলছে আমার একটা গিটার আছে, আমি অনেকদিন ধরে ইউজ করি না, হ্যাঁ তোমাকে দিলে কি তুমি এটা নিবা কিনা। বলছে কি গিটার, এরকম কোনো কনভারসেশন এরকম হচ্ছে। তো বড়াই বলছে, তো এরপরে বলছে ঠিক আছে তাহলে দাও আমার ছুরিটা দাও, এরকম মানে তো সে ছুরিটা দিছে, এরপরে গলায় জড়ায় ধরে তারপরে করছে। তো এই লোকটা আপনার মনে হয় যে আর কখনো এই ধরনের কাজ করতে পারবে? কিন্তু অন্যান্য জায়গায় কি হইতো, অন্যান্য দেশে কিংবা আমাদের দেশে কিংবা যে ইউএসএ তো ইভেন হয়তো তাকে ধরে সব কিছু একদম ফালায়া তারপর হচ্ছে হ্যান্ডকাফ পরে সব কিছু হতো। তা আমাদের যদি সুযোগ থাকে যে পোলাইটলি সোভার ওয়েতে কোনো মেসেজ দিয়ে একটা জিনিস মিনিমাইজ করা, সেটা আমরা কেন করবো না? না, তো এখন মানে আমার কাছে মনে হয় যে এআই ইথিক্সের জন্য সেম ইস্যু। কেউ যদি ভুল করে ফেলে প্লিজ একটু তাকে পোলাইটলি বলেন, পার্সোনালি তাকে মেসেজ দিয়ে বলেন যে ভাই কাজটা ঠিক হচ্ছে না, আপনি এটা একটু সরাই ফেললে ভালো। ভায়োলেন্স শুড বি দ্য লাস্ট অপশন। এক্স্যাক্টলি, তাই না? অবশ্যই। এর পাশাপাশি যেহেতু আমরা এত এআই ইনকর্পোরেশনের কথা বললামও, মাঝে মাঝে না আমার মনে হয় যে অ্যাজ আ পার্সন আমরা কি অনেক লেজি হয়ে যাচ্ছি? আপনার মনে হয় যে যেমন ধরেন আগে একজন কোডিং লিখতো ঘন্টার পর ঘন্টা, অনেক 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 লাইনস অফ কোডিং, বা ধরেন বেসিক একটা কথা একজন স্টুডেন্ট হয়তো বা নিজের হাতে সে অ্যাসাইনমেন্ট করতো, নিজে নিজে সে টাইপিং করতো শুরু থেকে শেষ পর্যন্ত। আজকাল তো চ্যাট জিপিটি, বার্ড, ক্লড এই সবগুলো দিয়ে সে সব কিছুই বানিয়ে ফেলতেছে। সো আর উই বিকামিং লেজি? আচ্ছা, তো এখানে একটু মানে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে, তারপর আমি একটু বলি দুইটা জিনিস। এক হচ্ছে আমাদের ক্যারিয়ারের গোলটা কি? ক্যারিয়ারের গোলটা কিন্তু হচ্ছে আলটিমেটলি আমি আর্লি স্টেজে রিটায়ারমেন্ট করব। সবারই কিন্তু এটা, যে আমি পরিবার পরিজন নিয়ে হচ্ছে ঘুরতে পারবো, বেড়াতে পারবো সব কিছু। তো ওই সেন্সে যদি আমি বলি, যদি আমার কাজ কমায় দেয়, আমি যদি আর্লি রিটায়ারমেন্টে চাইতে পারি, অবশ্যই সেটা তো আমার অপরচুনিটি নেওয়া উচিত। অনেকটা আপু ওই গল্পের মতো, এটা আই এম শিওর আপনিও শুনছেন, যে এক লোক মাছ ধরে মানে জাল মানে এক লোক গেছে, এক ব্যবসায়ী জেলেদের কাছে যায়, দেখলো যে জেলেরা নদীর পাড়ে বসে আছে, চিল করতেছে। বলছে তোমরা চিল করতেছো কেন? বলতেছে চিল করতেছি, মাছ ধরা শেষ। বলছে তো আরও জাল নিয়ে তুমি করতে পারো। বলছে আরও জাল নিয়ে করলে কি হবে? কিন্তু আরও জাল নিয়ে করলে তুমি হচ্ছে আরও মাছ ধরতে পারবা। তো আরও মাছ ধরলে সেগুলো তুমি সেল করতে পারবা। সেল করলে হচ্ছে আমি আরও ইনকাম করতে পারবো। তো আরও ইনকাম করলে তখন তুমি পরিবার পরিজন নিয়ে ভালো থাকবা। তো পরিবার পরিজন ভালো থাকলে তুমি চিল করতে পারবা। তো বলছে আমি তো চিলই করতেছি, তাই না? আমার আরো ডেভেলপ করার কি হলো? এক্স্যাক্টলি। তো ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ এটার আবার কন্ট্রাডিক্টরি আছে। সেটা হচ্ছে ক্যালকুলেটর আসার পরে অ্যাকাউন্টেন্টরা কিন্তু গন কেস হয়ে যায় নাই, ঠিক আছে? তো এআই আসার পরে ক্রিয়েটিভিটিও চলে যাবে না, বরং ক্রিয়েটিভ সেক্টর আরও এনলার্জ হইতেছে, ওখানে অনেক সেক্টর বাড়তেছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে সবাইকে আস্তে ধীরে প্রিন্সিপালস এবং ফান্ডামেন্টাল শিখতেই হবে। যেমন এখন এআই দিয়ে যত কন্টেন্ট আপনার সামনে আসে, আপনি কি দেখেন সব? অ্যাবসলিউটলি নট। কারণ Scroll আজকাল করে তো যাচ্ছেন। একটা এমন হয়ে গেছে, আমি দেখি আমার আম্মুও ডিটেক্ট করতে পারি, ও আচ্ছা এই ভিডিওটা তো এআই দিয়ে বানানো, ভালো লাগতেছে না, দেখি আমরা সরে যাই। বাট আগে কিন্তু একটা টাইম ছিল হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আমরা অনেক ফেক ভিডিও যদি কেউ বানাতো, মানে একটু ফানি ভাবে ক্রিয়েটিভিটি দিয়ে, তাও কিন্তু মানুষ বিশ্বাস করতো, ও আচ্ছা আসলেই মনে হয় ও এই কাজটা করেছে। বাট আজকাল কিন্তু এইসব জিনিস বানানো সম্ভব না। হ্যাঁ, এখন এটা কেন হচ্ছে এটাও দেখবেন আগামী 1-2 বছরের মধ্যে একটি স্ট্রিম লাইনে এসে কোয়ালিটি কন্টেন্ট চলে আসা শুরু হয়েছে। এটা আসতে বাধ্য। কারণ কি, আপনি প্রডিউস করতেছেন, সময় 3-4 মিনিট যাচ্ছে, ক্রেডিট যাচ্ছে, যেটাই হোক যাক না কেন, কিন্তু হচ্ছে কি যে সে যখন দেখবে কোনো রেসপন্স আসতেছে না, কোনো ভিউ হচ্ছে না, তখন কিন্তু সেও বুঝবে যে আচ্ছা আমার ভিডিওতে তাহলে সমস্যা আছে, আমাকে ফর শিওর এমন কিছু শিখতে হবে, করতে হবে যেটাতে ক্রিয়েটিভ যেন কিছু থাকে। তো এটা শিখতে যেই তাকে হচ্ছে আরও ক্রিয়েটিভ হইতে হবে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় আপু যে এইগুলো নিয়ে আসলে চিন্তার কিছু নাই, যে মানে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা মার্কেটে অনেক ওয়েস্টেজ কন্টেন্ট আসতেছে। এগুলো আগেও আসছে যখন নতুন কোনো কিছু আসে, এখন হয়তো একটু বেশি পরিমাণ আসছে, কিন্তু ফর শিওর নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে আপনি ইনক্রেডিবল সব কিছু দেখতে পারবেন। এবং সবার যখন সেন্স বেড়ে যাবে, মানে টেস্ট বেড়ে যাবে, তখন দেখবেন
মানে মুভির কন্টেন্ট দেখে আপনার অন্যরকম মনে হচ্ছে যে এটা দিয়েও আসলে করা সম্ভব, এটা এই কনসেপ্টেও বানানো সম্ভব। এআই আপনি কন্টেন্ট দেখেন, কিন্তু এআই দিয়েও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট জেনারেট হচ্ছে। এইগুলো যদি মানুষ দেখে, বুঝে, ফিল করে, তখন সেগুলো বাংলাদেশের মানুষ অ্যাডাপ্ট করা শুরু করবে। তো আমার মনে হয় যে ফিউচার ইজ ভেরি গুড এবং ফিউচার ইজ ভেরি ব্রাইট। অফকোর্স ভাই, যে ব্রাইট ফিউচার নিয়ে যখনই আমরা চিন্তা করি তখনই তো আসে স্কিল ডেভেলপমেন্টের কথা, বা নিজের থেকে আরও কিছু করার, বা সেই থার্স্ট ফর নলেজটা থাকার কথা। কিন্তু আমি এই জিনিসটাও দেখেছি, ইটস ভেরি কমন। আমি ওই দিনে আমার একজন স্টুডেন্টকে বলেছিলাম যে আস্তে আস্তে করে ও হচ্ছে এরকম একটা টাইমে আছে, ওর মাত্র এ লেভেল শেষ, সেই ইউনিভার্সিটিতেও ঢোকেনি, তো সে একটু ফ্রি টাইমে আছে। সো আমি ওকে সাজেশন দিলাম যে তুমি চাইলে একটা স্কিল শিখো, আস্তে আস্তে করে ফাইবারের একটা গিগ ওপেন করো, ওভাবে আর্নিং করতে পারবা। মানে আমি জাস্ট ওকে এভাবে সাজেশন দিচ্ছিলাম। পরে সে বললো, আপু আমি টাইমই তো পাই না। কিভাবে টাইম পাই না? মানে ওর ঘোরাঘুরি করতে করতে, মুভি দেখতে দেখতে, এইসব করতে করতে সময় চলে যায়। বাট আমি যদি রিয়েলিস্টিক্যালিও চিন্তা করি, একজন স্টুডেন্ট সে স্কুল থেকে সে বাসায় আসে, সে কোচিংয়ে যায়, হয়তো বা একটু আধা ঘন্টা 1 ঘন্টা বড় জোর সে খেললো, তারপরে একটু তো এন্টারটেনমেন্টের দরকার আছে, তাড়াতাড়ি ঘুমোতে যায়, পরদিন আবার স্কুল আছে। সে স্কিলটা শিখবে কখন? আপনার কি মনে হয় যে তার রুটিনটা কিভাবে আমরা সাজিয়ে দিতে পারি? সুন্দর প্রশ্ন করেছেন। এই যে আমরা অনেক সময় খুশি হয়ে যাই না যে সে ইনকাম করা শুরু করছে, কিংবা এটা কিন্তু আমি মানে অপোজিটে কথা বলতে চাই। কারণ কি, একটা স্টুডেন্টের মেইন রেসপন্সিবিলিটি, মেইন গোল হওয়া উচিত পড়াশোনাটা ভালো করে করা। আমি যদিও বাজে স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফের মেইন গোল হওয়া উচিত আমি যেন স্টুডেন্ট হিসাবে ভালো করি। এবং ওইটা করতে যে আমি যদি ডিফোকাসড হয়ে যাই, ফর এক্সাম্পল আমি ইনকাম করা শুরু করে দিছি, এখন ইনকাম থেকে আসা শুরু হয়েছে, আমার কিন্তু এখন মেইন প্রায়োরিটি আস্তে আস্তে শিফট হয়ে পড়াশোনা থেকে ওইটাতে চলে আসতেছে। ওইটা থেকে সে যদি 10 লাখ টাকাও মাসে ইনকাম করে, আমি বলবো ওইটা বাদ দিয়ে পড়াশোনা করা উচিত। কেন জানেন? কারণ হচ্ছে সে তার অপরচুনিটি, সে অ্যাজ এ স্টুডেন্ট শেষ করে সে হয়তো বা নাসার বিজ্ঞানী হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সে 10 লাখ টাকাটা দেখতেছে, সে 10 লাখ টাকা ইনকাম করতে পারছে, ওকে ফাইন, তুমি বন্ধ করে দাও, পড়াশোনার দিকে মন দাও। ওইটা শেষ করে তুমি যেহেতু একবার 10 লাখ টাকা ইনকাম করে ফেলছো, তার মানে তুমি এটা আবারও পারবা। কিন্তু তুমি দেখো তুমি পড়াশোনা করে কতদূর যেতে পারো। ঠিক আছে? তা আমার কাছে মনে হয় যে যখন যে দায়িত্বে থাকা উচিত, এই প্রায়োরিটিটা আমাদের করে ফেলা উচিত। এবং আমরা সবাই শুধু যারা শর্ট টার্ম গোলস দেখি যে রাইট নাও 10 লাখ টাকা তো আর্নিং করে ফেললাম, আম্মু আব্বুকে দেখালাম, এভরিওয়ানস হ্যাপি। কিন্তু ভবিষ্যতে যে এটা 10 কোটি টাকা হতে পারে, এক্স্যাক্টলি সেই 10,000 ব্যাপারটা আমরা কোটি টাকা দেখি হইতে না। পারতো, 10,000 কোটি টাকা হইতে পারতো। এবং বাংলাদেশে এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল। আমি সেদিন হচ্ছে আকিজের ইয়েতে গিয়েছিলাম, আকিজ রিসোর্সে গিয়েছিলাম। ওনাদের 28টা কোম্পানি, প্রত্যেকটা হচ্ছে প্রফিট অরিজিন এবং প্রত্যেকটা ভালো করতেছে। আমি শিওর যে এইখানে যদি আমি জিজ্ঞাসা করি যে আকিজ রিসোর্সের মালিকের নাম কি, কেউ বলবে না, মানে জানতে পারবেন না বেশিরভাগ মানুষ। করতেছে আপু, হাজার হাজার কোটি টাকার ইনকাম আসতেছে। তো আমরা ওইখানে আমাদের চোখ থাকা উচিত। আমি একটা ফ্রিল্যান্সারকে দেখলাম, সে ক্লাস 6-এ পড়ে, সে মাসে 1 লাখ টাকা কামাই ফেলতেছে। ওইখানে আমার ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু ওইখানে আমি ফিক্স থেকে গেলে আমার সমস্যা, আমার কাছে মনে হয়। দ্যাট শুড বি লাইক আ সাইড থিং, বাট আমাদের মেইন দিন শেষে অ্যাকচুয়ালি হওয়া উচিত আমাদের নলেজ গ্যাদার করা। এবং যেভাবে করে আপনি বললেন যে শুরুতেই যদি আমরা চিন্তা করে ফেলি যে আমি এত টাকা আর্নিং করব, এটা আমাদের লাইফের গোল অবশ্যই হওয়া উচিত না। ভাইয়া, আমরা থ্রু আউট দিস এন্টায়ার ডিসকাশন অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, যে দেখেন এই টাকার বিষয়গুলোও চলে আসছে, এডুকেশন, এআই, টেকনোলজি, কীভাবে শিখবো। সো আই থিঙ্ক এত ইম্পর্টেন্ট এবং কিছুটা সিরিয়াস ডিসকাশনের পরে আমরা আর একটু রিল্যাক্সিং কিছু কথা বলতে চাই। আমি আপনার সাথে এখন একটা র্যাপিড ফায়ার খেলতে চাই। সো আমাদের রুলসটা হবে খুবই সিম্পল। আমি যখন কোনো কোয়েশ্চেন করব, আমি চাই আপনি চিন্তা করে, ধরেন 3 সেকেন্ডস টাইম দেওয়া হবে, 3 সেকেন্ডসের মধ্যে আপনি অ্যান্সার দেওয়া ট্রাই করবেন, ঠিক আছে? বেশি প্রেশার দিচ্ছি না, বাট একটু প্রেশারই দিচ্ছি বলতে পারেন, ঠিক আছে? সো আপনি রেডি থাকলে আমরা শুরু করতে পারি। ওকে ভাইয়া, ফার্স্ট কোয়েশ্চেন, যেহেতু আপনি এত কিছু করেছেন এবং করবেন, 2-3টাই আমি বললাম, এক শব্দে নিজেকে ডিসক্রাইব করুন। আচ্ছা, ইম্পালসিভ। ইম্পালসিভ, আচ্ছা, খুবই ডাউন টু আর্থ আপনি, এই জন্য নিজেকে হয়তো একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে বলতে চাচ্ছেন। বাট আই উড মোস্ট ডেফিনেটলি ওয়ান্ট টু নো ওয়াই ইম্পালসিভ। তার তো আমাকে লং আনসার দিতে হবে যে আচ্ছা, ইম্পালসিভ মিন্স হচ্ছে যে অ্যাজ এ সিইও কিংবা ফাউন্ডার তাকে অনেক ডিপার্টমেন্টের কথা চিন্তা করতে হয়। যে সে মার্কেটিংয়ের কথাও চিন্তা করবে, প্রোডাকশনের কথাও চিন্তা করবে, ফিউচার যে ট্রেন্ড আসতে যাচ্ছে সেটার কথাও চিন্তা করবে। তো এই জন্য ইম্পালসিভ হওয়া
অ্যাট এ টাইম এটা কিন্তু একটা গুড সেন্স যদি আপনি সিইও হিসাবে রোলটা প্লে করেন, ঠিক হ্যাঁ। আছে? তো ওই হিসাবে ইম্পালসিভ গুড থিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আপনি এক্সিকিউটিভ লেভেলে চিন্তা করেন তখন কিন্তু আবার হচ্ছে এটা আবার নেগেটিভ, ঠিক আছে? Impulsive learner is not good, but an impulsive CEO is a good thing. ওয়ান কাইন্ড অফ One kind of, okay. আপনার জীবনের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল পারসন কে ছিল? ইনফ্লুয়েন্সিয়াল পারসন ছিল ফাহিম মাসুর ভাই, টু বি অনেস্ট। আমার প্রথম যে এমপ্লয়ার, উনি খুবই ভিশনারি একজন পারসন এবং ওনাকে দেখে আমি শিখেছি। এবং আমি আফটার দ্য অফিসও যখন আমি নিজের স্কিল ডেভেলপমেন্টে থেকে যেতাম, আমি দেখতাম যে ফাহিম ভাই অফিসে আছে, বসে আছে। এমনও যে ওনার সাথে আমার অনেক ইন্টারাকশন হইতো, দূর থেকে দেখি আমার কাছে মনে হতো যে না, এই লোকটা খুব ভালো এবং বিচক্ষণ। ওনার কিন্তু ক্লিন প্রোফাইল, যারা জানেন, তো ওইটা আমার কাছে ভালো দ্যাটস লাগে। গ্রেট, মাশাআল্লাহ। আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সারটি কিন্তু সাধারণত অনেকে অনেক বড় বড় রোল মডেলসের কথা বললেন। আপনি যার কথা বললেন তিনিও হয়তো বা অনেক বড় একজন রোল মডেল আপনার লাইফে। সো ভাই, আপনি যদি দেখে থাকেন, লট অফ রেসপেক্ট টু ইউ। যদিও ব্যাপারটা বলতে কেমন জানি লাগে, বাট আমরা এত টাকা 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 কথা বলতেছি না, সো আমি একটু কোয়েশ্চেনটা করেই ফেলি, Sure, কোনো sure, বেয়াদবি নেবেন না। না, না, আপনার প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম, আমি ওপেনলি বলি, আমার বিডি জবসেই প্রথম ইনকাম 10,000 টাকা মান্থলি, এবং এটা কিন্তু আমি 2 বছর ধরে 10,000 টাকাই পাইতাম। 10,000 টাকাতে 1,000 হয়তো বাড়ছিল মানে প্রমোশন হওয়ার পরে। ওকে, আমরা কিন্তু কথার থ্রুতে আরেকটা ক্যালকুলেশনও কিন্তু করে ফেলেছি যে যদি একটা টাইমে গিয়ে আমি যদি কোনো কিছু একটা কিনতে চাই, সেই ক্ষেত্রে আমি মাসে 50,000 টাকা করে 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 সেভ করেও আমরা কুড়াতে পারবো না। তো সেভিংয়ের ব্যাপারটা আপনি কি মনে করেন? মানে সেভ করাটা কি, ইজ ইট লাইক আ গুড থিং অর আ ব্যাড থিং? আমাদের ঠিক কত পার্সেন্টেজ সেভ করা উচিত, বা আপনি ইনকামের কত ভাগ সেভ করেন? আচ্ছা, আমার দুই রকম হবে। সেভিংস অ্যাটলিস্ট 30% করা উচিত, যেটা রুলস। আমি করি না সেভিংস, হ্যাঁ। আমি যা টাকা আসে আমি বরং ইনভেস্ট করতে পছন্দ করি, ওকে যে হিউম্যানের উপর, প্রজেক্টের উপর, এরকম। ওকে, ঠিক আছে। রাইট নাও আপনার কি মনে হয়, বিকজ সব কিছু ওয়ার্ল্ডের মধ্যে সব কিছুই অনেক বেশি গ্রো করছে, অনেক ফাস্ট গ্রো করছে, এটার অ্যান্সার বোথও হতে পারে, বাট আমি চাই আপনি একটা জিনিস চুজ করুন, জব নাকি ফ্রিল্যান্সিং। বর্তমানে কোনটা সবচেয়ে বেশি এগিয়ে আছে? বিজনেস, মানে ফ্রিল্যান্সিংও না, জবও না। ফ্রিল্যান্সিং কিন্তু ইটসেলফ আপু জবই। হ্যাঁ, এটাও কিন্তু জব। এটা অনেকে ভাবে যে এটা আমার মানে ফ্রিল্যান্সিং একটা স্বাধীন পেশা। ভাই, জবে তাও হচ্ছে 9টা-7টার সময় আছে, ফ্রিল্যান্সিং কিন্তু সেই সময়টা নাই। ইভেন ধরেন আপনি ভাবতেছেন যে আপনি ফ্রি, কিন্তু আপনার যদি নতুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসে, আপনাকে নক করে মেসেজ, আপনি যদি উইদিন 1 আওয়ারের মধ্যে রেসপন্স না করেন, আপনার ফাইবারের রেটিং, আপওয়ার্কের রেটিং কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনাকে কেন আমি ফ্রিল্যান্সিং করবো? আমি বিজনেস দিব। বিজনেসে লোক খাটানো যায়, যেমন ফেসবুক, আপনার আমার সময় আপু 24 ঘন্টা সাপোজ, জি। কিন্তু মার্ক জাকারবার্গের সময় আমি একদিন ক্যালকুলেশন করে দেখছি, ওর আওয়ার কিন্তু 24 ঘন্টা না, ওর হচ্ছে 4 লাখের উপরে হচ্ছে আওয়ার এটা কিভাবে প্রত্যেকদিন। ক্যালকুলেট করলেন? আচ্ছা, 4 লাখের উপরে, কারণ ও স্বপ্ন দেখছে আমি একটা বড় কিছু করব। ও লোকজন রিক্রুট করে ফেলছে। এখন এক একজন লোক যদি 6 ঘন্টা করেও সময় দেয়, ওর আপনি যদি 3-4 হাজার কিংবা আরো বেশি, মনে হয় 30,000-এর মতো এমপ্লয়ি আছে, ওটাতে আপনি গুণ দিয়ে দেন, সবাই কাজ করতেছে তার হচ্ছে ভিশন করার, মানে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আপনি টাইম কিনে নেন, হ্যাঁ, টাইম কিনে আপনি সময় যদি রিল্যাক্সও করেন, কাজ কিন্তু হচ্ছে, তাই না? তো বিজনেস। টাইম কিনে নেন, এটা অনেক বড় একটা স্টেটমেন্ট বলতেই হবে। প্রোডাক্টিভিটি নিয়ে হয়তো বা আপনি অনেক বেশি এনথুজিয়াস্ট, বিকজ দিন শেষে কম সময় আছে, যেহেতু আপনার আমার 24 ঘন্টা সময় আছে, প্রপারলি সেটাকে ইউজ করতে পারাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আপনার বেস্ট প্রোডাক্টিভিটি হ্যাক কি? আপনি কোনো টু ডু লিস্ট ব্যবহার করেন, নাকি ক্যালেন্ডার অনুযায়ী ফলো করেন, নাকি কোনো জায়গায় লিখে রাখেন, নাকি সবই ব্রেনেই গাঁথা থাকে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি টু ডু লিস্ট করি না, হ্যাঁ। এবং প্রায়োরিটি লিস্ট আছে, যে প্রায়োরিটি লিস্ট, যেমন অগাস্টের প্রায়োরিটি লিস্ট কি, কোন কোন জিনিস হতে পারে, কিংবা এই বছরের প্রায়োরিটি লিস্ট কি। টু ডু লিস্ট করি না, আমি দেখছি এটা আমার সাথে যায় না, কিংবা মানে আনসার্টেন। আমার কাছে মনে হয় পৃথিবী সব কিছু আনসার্টেন। আমি এখান থেকে বের হয় কি বা আদৌ অফিসে পৌঁছাতে পারবো কিনা, ওটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি যেটা করি, প্রায়োরিটি, আচ্ছা ঠিক আছে, আমার এই সপ্তাহের এই মাসের প্রায়োরিটি এটা আছে, এটার কতটুকু। তবে এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, আমি আগেই বলে রাখি। আমি করি, দ্যাট ডাজন্ট মিন যে এটা হচ্ছে সবাইকে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি ভাইয়া রাইট নাও আপনি তো অনেকগুলো স্কিলস গ্যাদার করে ফেলেছেন, শেখাচ্ছেন সব কিছুই, কিন্তু 1 মাসের মধ্যে যদি আপনি আপনার লাইফে এই মুহূর্তে নতুন কোনো একটা স্কিল অ্যাড করতে পারতেন, তাহলে সেটা কি হতো? আচ্ছা, যদি 1 মাসের মধ্যে করতাম, তাহলে হচ্ছে পিপল ম্যানেজমেন্ট কিংবা পিপল হায়ারিং। ও আচ্ছা। হায়ারিংয়ে আমি বেশ দুর্বল, হ্যাঁ, পিপল ম্যানেজমেন্টে বেশ দুর্বল। যেটা হয় যে আমি নিজের স্কিল গড়তে পছন্দ হয়, মানে করি, কিন্তু
এইভাবে আমি স্কেল আপ, ওই যে টাইম কিনার যে বিষয়টা, রাইট গাইকে চুজ করে হচ্ছে বসায় দেওয়া, এইটা আমি এখনো ডেভেলপ করতে পারি নাই। আরেকটা জিনিস, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশের ওইটা হচ্ছে আমার দরকার, ওইটা হলো আমাকে গ্লোবাল সিনারিওতে আমি হচ্ছে খেলতে পারবো আর কি। অবশ্যই অবশ্যই, কিন্তু যেটা বললাম যে কমিউনিকেশন ছাড়াও আপনি রাইট না অনেক কিছু করে ফেলছেন, বাট আপনি নিজের থেকে নিজে যেটা অ্যাকনলেজ করছেন, এটাও আমি বলবো অনেক মহৎ একটা গুণ, যে আমরা নিজেরাও কিন্তু এই জিনিসগুলো বলি না যে আমি হয়তো এটা পারি না বা এটা পারি না, বাট দ্যাট ইজ অবশ্যই একটা খুবই বড় একটা ব্যাপার। এআই টুলস নিশ্চয়ই আপনি অনেকগুলোই ইউজ করেন, বিকজ এই নিয়ে আপনি ওয়ার্ক করছেন। সো চ্যাট জিপিটি বলি, মিড জার্নি বলি, আপনার ফেভারিট এআই টুল কোনটি, বা কোনটা ছাড়া আপনার চলেই না? আচ্ছা, এই মুহূর্তে আমি জেমিনেই হচ্ছে খুব প্রেফার করতেছি, যদিও আমাদের জেমিনির উপর কোনো কোর্স নাই, চ্যাট জিপিটির উপর থাকে সবকিছু। চ্যাট জিপিটি ইউজ করা মানে অনেকদিন ইউজ করা আমার মজা লাগছে, ভালো লাগছে, কিন্তু জেমিনি এখন ইনক্রেডিবল। মানে জেমিনের আলট্রাটা আমি ইউজ করতেছি, মাসে 20,000 টাকার মতো দেওয়া লাগছে, এবং শুধু আমি না, আমাদের টিম মেম্বারদেরকে আমি দিয়ে দিচ্ছি ওইটা, যে আলাদা এক্সট্রা অ্যাকাউন্ট কিনে দেয়। ওখানে জেমিনাই খুব, মানে আমার কাছে হচ্ছে চ্যাট জিপিটি যেহেতু বেশ ভালো। এবং এইটা কিন্তু কোনো ইমেজ জেনারেশনের জন্য কিংবা ভিডিওর জন্য আমি বলতেছি না, আমি বলতেছি ডিসিশন মেকিংয়ের জন্য। যে আমি ইমেজ জেনারেট করি, ভিডিও করি, একটা কোম্পানি যেমন আজকে আসার আগে আপনার প্রশ্নগুলোও কিন্তু আমি হচ্ছে জেমিনাকে দিয়ে কিংবা চ্যাট জিপিটিকে দিয়ে চেক করে নিয়েছিলাম যে আচ্ছা এখানে কি আনসার দেওয়া যায়, এরকম কিছু। তো আমার প্রোফাইলও তার সাথে যেহেতু শেয়ার করা আছে, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় দ্রুত সময়ে। অফকোর্স। এর পাশাপাশি ভাই আপনি মানে হবি হিসেবে বা আপনি ফ্রি টাইমে কি কি কাজ করতে পছন্দ করেন? কাজ না আপু, আমি গেম খেলতে পছন্দ করি। গেমের ডিভাইস আমি খেলতে পারি না পারি, আমার হচ্ছে কনসোল অলওয়েজ আমার ব্যাগে থাকে। তো সময় পেলে হচ্ছে, যদি সময় পাই, সেটা করার চেষ্টা করি তো আরকি। আপনি লাইক আপনি যদি ডাইরেক্টলি আস্কি করি আপনার ফেভারিট ভিডিও গেমস কোনটা, টপ 3? আচ্ছা, হিটম্যান সিরিজ আমার কাছে খুব ভালো। দেন হচ্ছে ডেসপারাডোস, যেটা হচ্ছে মানে স্টিল গেম যেরকম যেগুলো আছে, হ্যাঁ, ও আচ্ছা, stealth রাইজ অফ সবকিছু। নেশনস, এজ অফ এম্পায়ার্স, ওগুলো হচ্ছে খেলতে পছন্দ ওকে হয়। ওকে গ্রেট। যদি এর পাশাপাশি বলতেই হয় যে এত যে কাজ করছেন প্লাস আপনার একটু একটু ভিডিও গেম খেলা হয়, সবারই কিন্তু নিজেদের মধ্যে একটা ফিলসফি থাকে বা নিজের একটা সিক্রেট থাকে, যে আপনার কাজের মধ্যে কোন সিক্রেটটা লুকিয়ে আছে। হতে পারে সেটা যে আমি অনেক রাগ উঠলে আমি চুপ করে থাকি বা গান শুনি। সো আপনার কাজের সিক্রেটটা কি, আপনার প্রোডাক্টিভিটি হ্যাক কি? আমার কাছে মনে হয় প্যাশন, আমি জানি এটা রাইট আনসার কিনা, কিন্তু প্যাশন থাকলে ওইটা গ্রো করবেই। এবং আরেকটা জিনিস, মানে কুইক এক্সিকিউশন, এটা এখন না যে এর যুগে আমার হচ্ছে, আমি যে কোনো জিনিস আগে থেকেই মাথায় আসছে, এটা আমাকে ডেলিভার করতে হবে, বুঝছেন? এটা কারোর সাথে আমি যদি রাগও করি, আমি সাথে সাথে তাকে বইলা দিই, কিংবা আমার কোনো কিছু হঠাৎ একটা মাথায় আইডিয়া চলে আসছে, আমি সাথে সাথে অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলের হচ্ছে এক্সিকিউশনে যাই, দেখার জন্য। তো এটা গুড থিং না ব্যাড থিং আমি জানি না, কিন্তু এটা আমার কাছে, আমি দেখছি যে আমার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসছে আর কি। ওকে ভাই, আমি অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস নিয়ে কোয়েশ্চেন করে ফেললাম অনেক ধরনের ফিল্ডে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি না করলেই নয়, লাস্ট কোয়েশ্চেন টু ইউ। এই যে দর্শকরা যারা রাইট নাও দেখছে, আপনাদের যদি তাকে যদি একটা অ্যাডভাইস দিতে হয় তাদের সবাইকে, যে এই মুহূর্তে ভিডিওটা দেখার পাশাপাশি যদি আফটার দিস ভিডিও তাদের আর্নিং করার কোনো একটা যদি ক্রেভ জন্মায়, যে ওকে আমি এখন থেকে এইটা করব, হয় আমি নিজের একটা ইবুক বানিয়ে ফেলবো যেভাবে আপনি সাজেস্ট করলেন, বা অন্য নতুন কোনো একটা স্কিল শিখবো, তার এই মুহূর্তে আফটার ওয়াচিং দিস ভিডিও কি করা উচিত? আচ্ছা, আমি আসলে ইনকাম নিয়ে কিছু বলতে চাই না, আমি বাকি সবার উদ্দেশ্য বলতে চাই। দেখেন, ইনকাম আপনি করতে পারবেন অ্যাক্টিভলি, যদি বাইচে থাকেন সুস্থভাবে, 60-70 বছর পর্যন্ত কিংবা 50 পর্যন্ত। কিন্তু একটা মেজর সময় আপনার কিন্তু ইনকামের পিছনে যাবে না, আপনার যাবে আপনার সময়টাকে কাজে লাগার জন্য। এক সময় হয়তো আপনার ছেলে মেয়ে বয়স হয়ে যাবে, আপনি একা একা থাকবেন, হয়তো আপনার মানে আশপাশে মানুষজন কম থাকবে। তো সেটার জন্য আমি মনে করি আপনার প্রিপারেশন নেওয়া উচিত, এবং সেইটা হচ্ছে লাইফের উদ্দেশ্য কিংবা গোল। এবং এই গোল যেটাতে আমি প্যাশনেটলি ফিল করি। হ্যাঁ, আপনি দেখেন যে আর্টিস্টরা কিন্তু খুব সুখী হয়। যারা হচ্ছে আর্টিস্ট, তারা কিন্তু কখনো একাকিত্বে ভুগে না। যারা ছবি আঁকে কিংবা কিছু করে, ওরা দেখবেন যে বয়স হয়ে গেছে তারপরও কিন্তু, কিংবা আর্টিস্ট বলতে আমি বুঝেছি যারা মানে গান গায়, তারাও কিন্তু দেখেন এই যে লাকি আলির কিন্তু এখনো ওই যে তার ফেভারিট সং, কিন্তু সে এখনো যখন গান গায় মনে হয় সে ভিতর থেকে গান গাচ্ছে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে ইনকাম করেন, নতুন স্কিল ডেভেলপ করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজের বেঁচে থাকার জন্য একটা কিছু চুজ করেন। এটা হইতে পারে ধর্মীয় দিক থেকে আপনি মানে মন থেকে প্রার্থনা করতেছেন,
এটা হইতে পারে আপনি ফিটনেসের প্রতি আপনার ঝোঁক আছে, এটা হতে পারে আপনি একটা ক্রিয়েটিভ কোনো কিছু শিখতেছেন, আপনি লেখালেখিতে ভালো, লেখালেখি করতেছেন, এনিথিং যেটা হচ্ছে আপনার লাইফটাকে আপনি ফ্রি টাইম আপনাকে কাজ মনে হবে না, এরকম একটা জিনিসকে চুজ করতে হবে। এটা যদি চুজ করতে পারেন আমার কাছে মনে হয় যে লাইফটা অনেক সহজ হয়ে যাবে এবং লাইফে ডিপ্রেশন বলে কখনো কোনো কিছু থাকবে না আমার কাছে মনে হয়। কারণ ডিপ্রেশন আসার জন্য আপনার ডিপ্রেশনের মেইন জিনিস হচ্ছে আপনি একাকিত্ব বোধ করা, তা আপনি একাকিত্ব বোধ করবেনই না কখনো। আর আমার কাছে মনে হয় একটু অপোজিট হবে, টুলস নির্ভর মানে টেকনিক্যাল টুলস নির্ভর কম হইতে পারলে ভালো প্যাশনের সাথে, যেটা যেমন কম হতে পারলে ভালো, মানে ভালো বলতে যেটা আমার আলটিমেট প্যাশন থাকবে। যে কারণ ধরেন একটা লাইফ আপনি একটা দিন আপনি চিন্তা করেন আপু, যে এই দিনটাতে আপনার কোনো স্মার্টফোন চলতেছে না, আপনার কারেন্ট নাই, ফুল ব্ল্যাক আউট অবস্থায় আছে, আপনি ওই দিনটা কীভাবে কাটাবেন? আপনি দেখেন আপনার লাইফে যদি স্মার্টফোন বন্ধ হয়ে যায় কিংবা আপনি পিসিতে লগ ইন, আপনার কিন্তু ভিতরে একটা ক্রেভিং চলে যায়, কী করতেছে কী হচ্ছে না হচ্ছে। আমার সাথেই হয়। কিংবা আপনি ফেসবুকটা একটু আনস্টল আপনারা করে দেখেন, ফেসবুক আনস্টল করার পরে আপনি দেখবেন যে ভিতরে আপনি মানে নেশাখোরদের মতো আপনি আচরণ করা শুরু করতেন, যারা আমার মতো অ্যাডিক্ট আর কি ফেসবুকে কিংবা এতে। তা আমি বলবো যে ডিভাইস ছাড়া, টেকনোলজি ছাড়া যদি কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারেন, মনে করবেন ওইটা আপনার লাইফের বেস্ট থিং আর কি, ঠিক আছে? তো এই আর কি আপু। অবশ্যই। পরিশেষে এটাই বলতে চাই যে বেশ কয়েকটা লাইভ আগে, কয়েকটা পডকাস্ট আগেই হয়তো আমি এটা বলেছিলাম যে বিল গেটস, দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট, সে নিজেই তার বাচ্চাদেরকে এখনো পর্যন্ত মানে কোনো টেকনোলজিক্যাল ডিভাইসেস এগুলোর সাথে থাকতে মানে বাধা দেয়। সো আমার কথা হচ্ছে কেন, বিকজ সে নিজেই জানে যে সে যেটা ক্রিয়েট করেছে সেটা হয়তো বা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো টেকনোলজি আমরা যদি ইউজ করেও থাকি, সেটার প্রপার ইউজ আমরা যাতে করি, আমরা যাতে শিক্ষণীয় যে জিনিসগুলো উইথ ফান, যেরকম ইন্টারঅ্যাক্টিভ আড্ডায় কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, যে আপনি যেভাবে করে ই বুকটার কথা বললেন, আমরা অনেকেই হয়তো বা সেটা জানতাম না যে সেটা আদৌ তো খুবই তাড়াতাড়ি তো এখান থেকে একটা আর্নিং সোর্স ক্রিয়েট করে ফেলা যায়। এরকম আরও অনেক ইউজফুল জিনিস কিন্তু আমরা থ্রু আউট দিস এন্টায়ার সেশন শিখলাম, প্লাস আমরা আড্ডাও দিলাম, রাইট? সো আমরা ট্রাই করবো এই পজিটিভ জিনিসগুলো দেখার। যদি কেউ নেগেটিভ কিছু করেও থাকে, আপনি যেভাবে করে বললেন যে তাদেরকে এত বেশিও আমাদের ব্যাকলেস করার দরকার নেই, কারণ জীবনটা আসলে কয়দিনের, রাইট? সো যতটুকু টাইম আমরা এখানে আছি পৃথিবীতে, আমরা চেষ্টা করি ভালো কিছু করার এবং এনজয় ইয়োর লাইফ টু দ্য ফুলেস্ট। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি আপনার এনজয়িংয়ের জিনিসটা থেকে বা প্যাশন থেকে যদি আপনি আর্নিং সোর্সে কনভার্ট করে ফেলতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। সো উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার সময় এখানে দেওয়ার জন্য। অনেক কিছু শিখেছি, মোস্ট ডেফিনেটলি বলতেই হবে, এবং ভবিষ্যতে হয়তো বা আপনার সাথে আমরা আরও অনেক আড্ডা দিব। দর্শকদেরকেও বলছি, কেমন লাগলো আমাদের এই এন্টায়ার ভিডিওটি, এন্টায়ার পডকাস্টটি, অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং ইন দ্য ফিউচার আপনি কী চান আর কার সাথে আমরা এরকম মন খুলে আড্ডা দিব লং সময়ের জন্য, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও ইউজফুল ভিডিওস, আরও রিসোর্সেস যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড কমেন্টে আদৌ জানাবেন যে হ্যাভ ইউ ফাউন্ড দ্যাট প্যাশন, যেটা হয়তো বা আপনাকে ফিউচারে ক্যারিয়ার করতে হেল্প করবে, সেটাও আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে হয়তো বা আমাদের ইন্টারঅ্যাক্টিভ আড্ডার পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।